আমায় মারবেন না প্লিজ। আমি কিছু দেখিনি। আমি কিছু জানি না। সত্যি বলছি আমি কাউকে কিচ্ছু বলবো না। দোহাই আপনার, প্লিজ আমায় জেনে মারবেন না। আরিয়াদ নিজের রুমে ঢুকে নতুন বউয়ের মুখে এমন কথা শুনে অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। তোহফা চোখ মুখ খিচে খাটের এক কোণে জ্বরসর হয়ে বসে কাঁপছে আর এক কথাই ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিট করছে। আরিয়াদ নিজের জায়গা থেকে তোহফার দিকে কদম বাড়িয়ে যেতে যেতে চিন্তিত সুরে বলল, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কোনো সমস্যা? তোহফা আরিয়াদকে তার দিকে আসতে দেখে মৃদু চিৎকার দিয়ে বলল, প্লিজ আমায় মারবেন না। আমি বাঁচতে চাই। আমি সত্যি বলছি আমি কিছু জানি না। কাউকে কিছু বলবো না। তোহফার মৃদু চিৎকারে আরিয়াদের পা থেমে গেল। আরিয়াদ থেমে গিয়ে তোহফাকে সান্ত্বনা দিয়ে বলল, রিল্যাক্স। এত হাইপার হচ্ছ কেন? কি হয়েছে বলবে তো, না হলে বুঝবো কিভাবে? তোহফা আরিয়াদের কথা কানে নিল না। সে নিজের মতো নিজের কথা বলেই চলেছে। তোহফার এমন ব্যবহারে আরিয়াদের রাগ লাগছে। বাড়ি ভর্তি মেহমান দেখে নিজের রাগটাকে দমিয়ে রাখার জন্য বড় বড় করে কয়েকটা নিঃশ্বাস নিল। ভাগ্য ভালো রুমটা সাউন্ড প্রুফ, তা না হলে এতক্ষণে গোলমাল বেঁধে যেত। আরিয়াদ নিজের রাগ কিছুটা দমিয়ে মোলায়েম গলায় বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তোহফা দুহাতে মুখ চেপে বসেছিল। আরিয়াদের নরম গলার কথা শুনে তোহফা হাতের আঙুল সামান্য ফাঁকা করে আরিয়াদের দিকে পিটপিট করে তাকালো। তোহফার এই বাচ্চা সুলভ কাজে আরিয়াদ মুচকি হাসল। ঠোঁটের কোণে হাসির রেখা ঝুলিয়ে রেখে তোহফার দিকে তাকিয়ে বলল, আমাকে কেন এত ভয় পাচ্ছ শুনি? আমি দেখতে কি ড্রাকুলা বা জম্বির মতো? তোহফা আগের মতোই চুপ করে বসে থেকে আঙুলের ফাঁকা দিয়ে পিটপিট করে তাকিয়ে রয়েছে আরিয়াদের দিকে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে থাকা সামনের শ্যামবর্ণের মানুষটাকে যে কতটা সুন্দর লাগছে তা তোহফা বলে বোঝাতে পারবে না। তোহফায় কিভাবে পিটপিট করে আরিয়াদের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, সকল সুন্দর চেহারার পিছনেই কি একটা পশু সুলভ মন থাকে, যাদের মনে বিন্দু মাত্র মায়া দয়া থাকে না। রূপ নিয়ে এরা কিভাবে থাকে? তোহফাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে আরিয়াদ তোহফাকে কিছুটা সহজ করার জন্য ঠোঁটের কোণের হাসিটা কিছুটা প্রসারিত করে বলল, কি হলো, কথা বলছো না যে? তোহফা মুহূর্তের মধ্যে মাথা খাটিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে মুখ থেকে হাত সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, পানি খাবো। আরিয়াদ দু কদম সামনে বাড়িয়ে বেড টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে তুলে নিল। পাশে রাখা জগ থেকে গ্লাসে পানি ভরে পানি ভর্তি গ্লাস তোহফার দিকে বাড়িয়ে দিতেই তোহফা ভয় নিজেকে আরো কিছুটা গুটিয়ে নিল। আরিয়াদ তোহফার অবস্থা দেখে সাবধানে পানির গ্লাসটা বেডের উপর রেখে আস্তে করে বলল, পানি খেয়ে নাও। তোহফা কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস ধরতে গিয়ে হাত থেকে পানির গ্লাস বেড়ে পড়ে গেল। তোহফা কোন রকম রিক না করে পরক্ষীণ পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল। আরিয়াদ তড়িঘড়ি গ্লাসটা উঠাতেই তোহফা হাত দিয়ে পানি সরাতে লাগলো। আরিয়াদ বুঝতে পারছে না তোহফা কি বেড থেকে পানি সরাচ্ছে নাকি উল্টো পানি দিয়ে বেড ভিজাচ্ছে। কেননা তোহফা পানি হাত দিয়ে নিচে না ফেলে বেডের উপরই পানি ছড়িয়ে দিচ্ছে। আরিয়াদ সন্দেহর চোখে তোহফার দিকে তাকিয়ে বলল, কি করলে এটা? তোহফা আরিয়াদের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আমি ইচ্ছে করে করিনি, হাত ফসকে পড় গেছে। আরিয়াদ দাঁতে দাঁত চেপে বলল, তা তো দেখতেই পেয়েছি। তোহফা চোর ধরা পড়ার মতো মুখ করে নিচের দিকে তাকিয়ে রইল। আরিয়াদ আর কোন কথা না বাড়িয়ে তোহফার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ফ্রেশ হতে চলে গেল। আরিয়াদ ওয়াশরুমে ঢুকতেই তোহফা বড় করে নিঃশ্বাস ফেলে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসল। সাথে সাথে গড়িয়ে পড়ল চোখ দিয়ে নোনা জল। মনে মনে নিজের ভাগ্যের উপর নিজেই তাচ্ছিল্য করতে লাগলো। আরিয়াদ লম্বা একটা শাওয়ার নিয়ে এসে দেখে তোহফা বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। আরিয়াদ তোহফার সামনে গিয়ে দাঁড়িয়ে তোহফার ঘুমন্ত মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়াদ আর তোহফার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তোহফাকে এক দেখাতেই আরিয়াদ আর তার পরিবারের সবার পছন্দ হয়েছে। তোহফার বাবা অসুস্থ বিধায় এক প্রকার ঘরোয়া ভাবেই তাদের বিয়েটা হয়েছে। ঘরোয়া ভাবে বিয়েটা হলেও আরিয়াদের আত্মীয় স্বজন দিয়ে তাদের বাড়ি ভরা। আরিয়াদের বাবা একমাত্র ছেলের বিয়ে সাদামাটা ভাবে দিলেও নিজের কাছের আত্মীয় স্বজন কাউকে দাওয়াত করতে ভুলেননি।
সবাইকে বিয়ের আগের দিন ফোন করে করে বাসায় উপস্থিত করিয়েছে ছেলে আর ছেলের বউকে মন প্রাণ দিয়ে দোয়া করার জন্য। আরিয়াত তোহফার মুখের দিকে পলকহীন তাকিয়ে রয়েছে। কতক্ষণ যে আরিয়াত তোহফার মুখের দিকে তাকিয়েছিল সেটা তার জানা নেই। তোহফাকে ঘুমের ঘরে বিড়বিড় করে কিছু বলতে দেখে আরিয়াতের ঘোর কাটল। আরিয়াত তোহফার কথা শোনার জন্য তোহফার দিকে ঝুঁকে কান পেতে দাঁড়াতেই শুনতে পেল, আমি কাউকে কিচ্ছু বলবো না, তারপরেও প্লিজ আমায় মেরে না। বাবা দোহাই তোমার, একটু রহম করো আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। মা কোথায় তুমি? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমি আর পারছি না মা, মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। তোহফা বিড়বিড় করে কথাগুলো বলছে আর ঘুমের মধ্যেই কেমন ফুপিয়ে ফুপিয়ে উঠছে। আরিয়াত তোহফার কথা শুনে অবাক নয়নে তোহফার দিকে তাকিয়ে রইল। তোহফার সকল ব্যবহার যেন আরিয়াতের মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহের রহমান তোহফার বাবা হাতে থাকা মদের গ্লাসে চুমুক দিয়ে সোফার সাথে হেলান দিয়ে বসে সামনের বসে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলল, দেখলে কি করে আপদ, ঘাড় থেকে ভিডিও করলাম, সাপও মরল না, লাঠিও ভাঙল না। কথাটা শেষ করে হাতের রাখা মদের গ্লাসে আরাপ চুমুক দিল। তাহের রহমানের সামনে বসে থাকা মানুষটি তাকে বাহবাহ দিয়ে বলল, কি আর বলবো তোমায়, আমি তো তোমার এই নিখুঁত অভিনয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি। তাহের রহমান মিটমিট করে হেসে বলল, এত বছর ধরে অভিনয় করতে করতে নিজেকে এখন আমার বড় অভিনেতা মনে হয়, নিজেকে নিয়ে নিজের গর্ববোধ হয়। কথাগুলো বলে তাহের রহমান অট্টহাসিতে ফেটে পড়ল। সামনের বসে থাকা মানুষরাও তাহের রহমানের হাসির সাথে তাল মেলাতে লাগলো। সকাল সকাল হোস্টেল থেকে গার্ডের চোখ ফাঁকি দিয়ে বের হয়েছে একটি মেয়ে, উদ্দেশ্য নিজের বাড়িতে যাওয়া। তাড়াহুড়ো করে রাস্তা পার হবার সময় একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে মেয়েটি পড়ে গেল। ও মা গো, আমার কোমরটা গেল গো, এখন আমার কি হবে গো, কে কোথায় আছো গো, আমায় তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও গো, তা না হলে আমার না হওয়া বর বিয়ের আগেই আমায় তালাক দিবে গো। অসাবধানতাবশত বাইকের সাথে ধাক্কা লেগে পড়ে যাওয়ার কারণে যুবতী একটা মেয়েকে এভাবে রাস্তায় বসে বিলাপ করে পাগলের মতো কথাবার্তা বলে কান্না করতে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলল ফাহাদ। ফ্যালফ্যান নয়নে মেয়েটির দিকে তাকিয়ে রইল সে। মেয়েটি নিজের মতো বিলাপ করেই চলেছে। মেয়েটির চোখ সামনে বাইকের উপর বসে থাকা ফাহাদের দিকে পড়তেই দেখে ফাহাদ তার দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। মেয়েটি নিজের বিলাপ করা বন্ধ করে উঠে দাঁড়িয়ে ফাহাদকে এক রাম ধমক দিয়ে বলল, ওই মিয়া এমন হা কইরা চায়া রইছেন কেন? জীবনে মায়া মানুষ দেখেন নাই? বাইক চালানোর সময় চোখ হাগে কই? চোখ কি আসমানে উঠাইয়া রাখছেন নাকি? অবশ্য দেখবেন কেমনে চোখের মধ্যে কানা মানুষের মতো এমন চমসার চশমা লাগাইলে তো বেবাক ফকফকায় দেখবেন। মানুষজন তো তখন আর চোখে পড়ব না। বাইক চালানোর সময় কি মনে করেন নিজেরে? চালায় বাইক ভাবটা লয় মনে হয় উড়োজাহাজ চালাইতেছে। মেয়েটিকে এক নাগালে বক বক করে কথা বলতে দেখে ফাহাদ অবাক হয়ে ভাবল, একবারে এত কথা কিভাবে বলছে মেয়েটা? এটা মানুষ না কথা বলার মেশিন। মেয়েটা যে ভীষণ ভাবে ক্ষেপে আছে সেটা ফাহাদের বুঝতে ভুল হলো না। ফাহাদ এতক্ষণ ভেবেছে মেয়েটাকে সাহায্য করবে, সরি টরি বলবে, কিন্তু তার কথা শুনে ফাহাদ তার মতো পাল্টিয়ে মেয়েটাকে আরেকটুকু খেপানোর জন্য মুচকি হেসে আশেপাশে তাকিয়ে একটু নরম গলায় বলল, আপনার সাথে আপনার বাড়ির লোক কেউ নেই? না মানে আশেপাশে যে কাউকে দেখছি না। মেয়েটি কপালে ভাঁজ ফেলে ফাহাদের দিকে তাকিয়ে বলল, না নেই। কেন? বাড়ির লোক দিয়ে কি করবেন? ফাহাদ অবাক হওয়ার ভান করে বলল, ওমাই আল্লাহ, আপনার মতো একটা পাগলকে আপনার বাড়ির লোক একা রাস্তায় ছেড়ে দিয়েছে? কেমন ফ্যামিলি আপনার? আপনার মতো পাগলকে তারা যদি বাড়িতে আটকে না রাখতে পারে তাহলে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেয় না কেন? বুঝি না দেশ এত মেন্টাল হাসপাতাল থাকতে কেন যে এরা পাগলদের বাড়িতে বসিয়ে রাখে? নিজেরা তো অত্যাচার সহ্য করবেই, সাথে অন্যকেও অত্যাচারের শিকার বানাবে। আফসোসের সুরে ফাহাদ কথাগুলো বলার মাঝেই খেয়াল করছিল মেয়েটি তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে রয়েছে।
ফাহাদ নিজের লক্ষ্য পূরণের কাজে সক্ষম হয়ে মনে মনে শয়তানি হাসি দিয়ে নিজের কথা শেষ করে মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে গেল। পিছন থেকে মেয়েটার গলা ফাটানো চিৎকার চেঁচামেচির কথা কানে আসতেই ফাহাদ মিটমিট করে হাসতে লাগলো। কি মেয়ে ছেলের বউ করে এনেছো গো আদিয়াতের মা? কত বেলা হয়ে গেল এখনো ওঠার নাম নেই। বাপ মা কি কিছু শিখিয়ে পাঠায়নি গো? কোথায় সকাল সকাল উঠে শাশুড়ির হাতে হাতে কাজ করবে তা না করে নবাবজাদের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আইরিন বেগম আদিয়াতের মা কিচেনে কাজ করছে। তার সামনে দাঁড়িয়ে নতুন বউয়ের নামে কথাগুলো বলল তার বড় জান নাসিমা বেগম। আইরিন বেগম নিজের হাতের কাজ করতে করতে বলল, আপনি এত অস্থির হচ্ছে কেন ভাবি? সবে তো সকাল 7:30টার মতো বাজে। নতুন মানুষ নতুন জায়গা খাপ খাওয়াতে তো একটু সময় লাগবে। আইরিন বেগমের কথা নাসিমা বেগমের পছন্দ হলো না। সে মুখটা বাঁকা করে বলল, প্রথম থেকেই বউকে টাইট দিয়ে রেখো। বেশি মাথায় তুলে আহ্লাদ দিয়ে রেখো না। তা না হলে দেখবে দুদিন পর বউ তোমার ছেলের মাথা খেয়ে তাকে নিয়ে তোমাদের ছেড়ে চলে যাবে। একটা মাত্র ছেলে তোমার, একটু দেখে শুনে রেখ। আইরিন বেগম কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলো। মানুষটাকে সে বহুকাল থেকেই পছন্দ করে না। সব সময় মানুষের বদনাম নিয়ে পড়ে থাকে। কে কি করলো না করলো তা খুঁটে খুঁটে বের না করলে মনে হয় তার পেটের ভাত হজম হয় না। আইরিন বেগমকে চুপ করে থাকতে দেখে নাসিমা বেগম পুনরায় বলতে শুরু করলো, আমার কথা এখন তোমার খারাপ লাগতেই পারে। পরে যখন বউ ছেলেকে নিয়ে চলে যাবে তখন মনে পড়বে আমার কথা। মুখে স্বীকার না করলেও মনে মনে বলবে ভাবি ঠিক কথাই বলেছিল। তোমার ছেলে তোমার বউ, আমার কি? যেমন চায় করো। পরের গান গিয়ে আমার কোন লাভ আছে বল? মনে রেখ আমি কাউকে কখনো খারাপ বলি না। আইরিন বেগম মিষ্টি হেসে বলল, কি যে বলেন না ভাবি, খারাপ কেন লাগবে? আপনি কি কখনো কারো খারাপ চেয়েছেন বলেন? চিন্তা করবেন না ভাবি, আমি আপনার কথা মেনে চলার চেষ্টা করব। আইরিন বেগমের কথা শুনে নাসিমা বেগমের মুখ কালো হয়ে গেল। হাতে থাকা চায়ের কাপটা শব্দ করে পাশে রেখে কিছু না বলে হনহন করে কিচেন থেকে বের হয়ে গেল। নাসিমা বেগম চলে যেতেই কাজের মেয়ে মৃদু খুশিতে গদগদ করতে করতে বলল, খালাম্মা আপনি তো আজ ফাড়াইয়া দিছেন। উচিত শিক্ষা হয়েছে তার। তাই তো কথা বলার আজ মুখ না পায়া চইলা গেল। এই মহিলারে আমার একদম সহ্য হয় না। সারাক্ষণ খালি মুখের মধ্যে অন্য মানুষের বদনাম। আজ যা বলছেন নাকি শরম থাকলে আর আপনার লগে এই নিয়া কথা কইতে আসবো না। বড় বাবাই সবাইরে দাওয়াত করছে, ভালো কথা এই মহিলারে কেন করতে গেছে কন্ত? এই মহিলা তো দোয়া দিব আগে পরে উল্টা বদনাম ছড়াইব। আহা চুপ থাকতো, কথা কম বলে হাত চালা। আমার হাত আর মুখ এটাই একসাথে চলে। হাতের কাজ হাতে করুম, মুখের কাজ মুখে। শুধু দোয়া করেন ওই মহিলা যেন সামনে না পড়ে। তার সামনে আমার হাতে কাজ উঠে না। শরীরের মধ্যে রাগে কিলবিল করে। আইরিন বেগম চোখ রাঙিয়ে বলল, আবার শুরু করেছিস? মৃদু ভুবন ভুলানো হাসি দিয়ে নিজের কাজ করতে লাগলো। সাথে বক বক তো আছেই। সকালের মিষ্টি রোদ জানালার কাজ ভেদ করে চোখে মুখে পড়তেই ঘুম ছুটে গেল তোফার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে বেডে আবিষ্কার করলো। মাথাটা কেমন ঝিমঝিম করছে। আস্তে আস্তে উঠে বসে পুরো রুমে চোখ বুলিয়ে নিল। ঘড়ির দিকে চোখ পড়তেই মুখটা অটোমেটিক হা হয়ে গেল। ঘড়ির কাঁটা 8:05 ঘরে। নতুন বউ হয়ে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে ভাবতেই মুখের উপর এসে ভিড় করলো একরাশ ভয়। মনে মনে ভাবতে লাগলো তারা কি এত দেরিতে ওঠার জন্য আমায় বকাবকি করবে নাকি মারবে। ভাবতেই তার শরীর কাঁটা দিয়ে উঠল। মনে মনে নানান কথা ভাবতে ভাবতে বেড়ে বসেই হাফসাফ করতে লাগলো। উঠে গেল। কারো গলার আওয়াজ পেয়ে চটজলদি ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো আরিয়াত দাঁড়িয়ে আছে। আরিয়াত তোহফাকে তার দিকে তাকাতে দেখে মিশিয়ে একটা হাসি উপহার দিয়ে বলল, নিচে মেহমানরা তোমার কথা জিজ্ঞেস করছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি মিতুকে পাঠিয়ে দিচ্ছি, কিছু লাগলে ওর সাহায্য নিও। কথাটা বলেই আরিয়াত চলে গেল। তোহফা সেই আগের মতোই চুপ করে বেডে বসে নানান ভাবনায় ডুবে রইল।
কিছু বরফের টুকরা কাপড়ে পেঁচিয়ে মাথায় ধরে রেখেছে আনিশা। তাহমিদা ক্লাস শেষ করে ক্লান্ত শরীর নিয়ে হোস্টেলে ফিরে রুমে এসে আনিশাকে দেখে বড় বড় চোখ করে আনিশাকে পরখ করে বলল, কিরে তুই এখানে? সকাল সকাল না গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে যাওয়ার জন্য পালালি, আবার ফিরে এলি কেন? আন্টি কি বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে? আনিশা গাল ফুলিয়ে বলল, আমি বাড়িতে যাইনি। তাহমিদা হাতের ব্যাগটা জায়গা মতো রেখে আনিশার পাশে বসে সন্দেহ চোখে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো? চেহারার এই দশা কেন? আনিশা মনে হয় এতক্ষণ এই প্রশ্নের উড়ের আশায় ছিল। কতক্ষণে তাহমিদা প্রশ্নটা করবে আর সে নিজের মনের সব ক্ষোভ শোনাবে। তাহমিদার প্রশ্ন করতে দেরি হলেও আনিশা ওর দিতে দেরি হলো না। আনিশা গড়গড় করে বলতে লাগলো, একটা রামছাগল, গাধা, গরু, গন্ডার, গরিলা, উল্লু, ইন্দুর, চিকা বাইকটা রাস্তার মধ্যে আমারে মার্ডার করতে নিছিল। যখন আমি প্রতিবাদ করতে গেছি তখন আমায় পাগল বলে এক গাধা কথা শোনাইয়া দিছে। তাহমিদা গোল গোল চোখ করে আনিশার দিকে তাকিয়ে বলল, সত্যি? তোকে ওই লোকটা প্রথম দেখাতেই পাগল বলেছে? আনিশা উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহমিদা খুশি হয়ে বলল, ওয়া, এক দেখাতেই বলে দিল তুই পাগল। সত্যি মানুষটার বুদ্ধি আছে, তা না হলে কেউ এক দেখাতে মানুষ চিনে বল? আমার মনে হচ্ছে লোকটা কোন জ্যোতিষ, তা না হলে তোর মতো পাগলকে কেউ এক দেখাতে চিনে নাকি? আনিশা তাহমিদার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই তাহমিদা বিছানায় শরীর বিছিয়ে দিয়ে বলল, আনোরে, তোর হাতের বানানো দম আলু খেতে বড্ড ইচ্ছে করছে, জানা আজ গিয়ে করে নিয়ে আয়। আনিশা তাহমিদার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, দম আলু না বানায়া তোরে আলুর দম বানাইলে কেমন হয়? বেশি খাইতে মন চাইলে বল, এখনই খাওয়াই। তাহমিদা আর কথা না বাড়িয়ে মিটমিট করে হাসতে লাগলো। পাগল হুহুক খেপিয়ে ফেলেছে। বেশি খেপালে তার কপালেই শুনে আছে, তাই চুপ করে থাকাই ভালো। দুপুরের পর বাড়ির সকল মেহমানদের বিদেয় দিয়ে আরিয়াত কিছুটা রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়িতে ডাকাত পড়ার চিৎকার চেঁচামেচি শব্দে ঘুম ছুটে যায় আরিয়াদের। আরিয়াত জানে এটা কার কাজ। আরিয়াত ঘুম ঘুম চোখে নিচে আসতেই আরিয়াতের দিকে একটা মেয়ে ছুটে এসে আরিয়াতের হাতে দাঁত বসিয়ে দিল। আরিয়াত দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল। আরিয়াতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি নিজের ইচ্ছায় আরিয়াতের হাত ছেড়ে দিল। মেয়েটি আরিয়াতের হাতের দিকে তাকিয়ে দেখে কামড়ের জায়গা রক্ত জমাট বেঁধে গেছে। মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে আরিয়াতকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলল, তুমি খুব খুব খারাপ, তুমি আমায় একটু ভালোবাসো না, তুমি ভালো না, অনেক 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 জঘন্য খারাপ। আড়াল থেকে তোহফা এতক্ষণ সব দেখছিল। মেয়েটির কথা শুনে না চাইতেও তোহফার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মেয়েটির কথা শুনে আরিয়াত কিছু না বলে মিটমিট করে হাসতে লাগলো। আরিয়াতকে হাসতে দেখে মেয়েটি আরিয়াতের বাহুতে চিমটি কেটে রাগী গলায় বলল, একদম হাসবে না, আমি কিন্তু প্রচুর রেগে আছি। কালকে রাগ করে আমি হোস্টেলে চলে গেলাম, তুমি আমায় আটকালে না কেন? এমনকি একবারের জন্য ফোন করে আমার খবরও নিলে না। লোকে ঠিকই বলে বিয়ের পর ভাইরা বোনদের ভুলে যায়। আগে তো খারাপ ছিলে, এখন বিয়ে করতে না করতে আরো বেশি জঘন্য খারাপ হয়ে গেছো। একদিনই আমার মতো মাসুম আপন মায়ের পেটে খালাতো ছোট বোনটাকে পর করে দিলে। মেয়েটি আর কেউ নয়, আরিয়াতের ছোট বোন আনিশা। অনিশা কালকে যে আরিয়াতের সাথে রাগ করে হোস্টেলে চলে গিয়েছিল সে খবর আরিয়াত রাতের বেলা পায়। আরিয়াত খবর পেয়ে সাথে সাথে আনিশার নাম্বারে কল করে। আনিশার নাম্বার বন্ধ থাকায় তার সাথে আর কথা বলা হয়নি। অত রাতে বোনের মান ভাঙাতে হোস্টেলে গিয়ে লাভ হবে না ভেবে আরিয়াত তাহমিদার কাছ থেকে আনিশার সকল খবর নেয়। আরিয়াত মুচকি হেসে বোনের নাক টেনে দিয়ে বলল, আসছে আমার দাদি আম্মা, সব সময় শুধু মুরব্বীদের মতো কথা। আমি জানি আমি খারাপ, নতুন করে আর বলতে হবে না। তুই তো অনেক ভালো, তাহলে বাড়িতে আসতে না আসতেই আমায় কুকুরের মতো কামড় দিলি কেন? আরিয়াতের কথা শুনে আনিশা চোখ রাঙিয়ে চেঁচিয়ে বলল, মা কই তুমি? তোমার এই বদমাইশ পোলারে কিছু কও। ও আমারে কুত্তা কইতাছে। মিতু আনিশার পাশে দাঁড়ানো ছিল। আনিশার কথা শুনে ফোরন কেটে বলল, আফা আপনি ভুল কইলেন, ভাইজান আপনারে কুকুর কইছে, কুত্তা কয় নাই।
আরিয়াত মৃদুর ধমক দিয়ে বলল, পড়ালেখা শিখেছিস কি করতে? তোদের না বলেছি আমার সামনে ভাষা ঠিক করে কথা বলবি? এটা তো বাদর কথা শোনাতে পারি না। তার সাথে সাথে কেন নিজের নাম জড়াচ্ছিস তুই? আরেকদিন যেন এসব ভাষায় কথা বলতে না শুনি। আরিয়াদের কথা শুনে আনিশা চেঁচিয়ে বলল, কি বললা আমি বাদর? তুমি বাদর তোমার বউবা? কথাটা বলতে গিয়ে আনিশা থেমে গেল। আরিয়াদের দিকে তাকিয়ে বলল, ভাবি কই ভাইয়া? দেখছি না যে। শরীর ঠিক আছে তো তার? কাল তো কান্না করতে করতে সেন্সলেস হয়ে গিয়েছিল। কি খবর তার? আরিয়াত আনিশার কথা শুনে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। আনিশা আরিয়াতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? বললে না ভাবি কোথায়? আরিয়াত সেখান থেকে চলে যেতে নিয়ে বলল, আমায় জিজ্ঞেস করছিস কেন? আমি কি জানি? তুই খুঁজে দেখ তোর ভাবি কোথায়। আনিশা আরিয়াতের পথ আটকে আরিয়াতের দিকে সন্দেহ চোখে তাকিয়ে বলল, কি লুকাচ্ছিস তুই? ভাবিকে মেরে টেরে আবার গুম করে দিসনি তো? আরিয়াত আনিশার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে চলে গেল। তোহফা সেই আগের জায়গায় জ্বরসর হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু আগে নিজের চিন্তা ভাবনার কথা মনে করে নিজের কাছে নিজেকে এখন ছোট মনে হচ্ছে। ভাই বোনের মিষ্টি সম্পর্ককে সে কি থেকে কি ভেবে নিয়েছিল। ভাবতেই মুখটা ছোট হয়ে গেল। রাতের বেলা ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে খাবার খাচ্ছে। তোহফা খাচ্ছে কম, খাবারগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছে বেশি। শ্বশুরের সাথে এক টেবিলে বসে খাবার খেতে নিজের কাছেই কেমন যেন লাগছে তার। আইরিন বেগম তোহফার প্লেটের দিকে তাকিয়ে বলল, তোহফা তুমি খাচ্ছ না কেন? প্লেটের কিছুই তো ফুরোয়নি। কোন সমস্যা হচ্ছে তোমার? তোহফা মাথা নাড়িয়ে না করে আস্তে করে বলল, খাচ্ছি তো। আসলাম সাহেব আরিয়াদের বাবা, বৌমা একদম লজ্জা পাবে না। যা লাগবে নিয়ে নিবে। আমাদেরকে নিজের লোক মনে কর, দেখবে সহজেই সব ঠিক হয়ে যাবে। মৃদু মুখের খাবার তাড়াতাড়ি করে গিলে বলল, ভাবে আপনার যা খেতে ইচ্ছে হবে, যা কিছু লাগবে শুধু আমায় বলবেন, আমি ফটাফট রান্না করে দিব। আসলাম সাহেব আরিয়াদের বাবা খাবার মুখে দিতে নিয়ে হাত নামিয়ে মৃদুর দিকে তাকিয়ে বলল, আমি কি কানে আজ ভুল শুনছি? আসলাম সাহেবের কথা শুনে মৃদু কিছু না বলে মাথা নিচু করে খাবারের দিকে মনোযোগ দিয়ে। আরিয়াত মৃদুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভুল না বাবা, ঠিক শুনেছ। আনিশা মুখের মধ্যে খাবার নিয়ে অস্পষ্ট ভাবে বলল, বাবা ভাইয়া না আজ মৃদুরে বকছে, তাই তো ভয় অসহায় মায়েরার মুখ দিয়ে এমন কথা বাইর হইতাছে। আইরিন বেগম মেয়েকে ধমক দিয়ে বলল, হয় মুখের খাবার শেষ করে কথা বল, নয়তো কথা শেষ করে তারপরে খাবার খা। আনিশা পানি দিয়ে মুখের খাবার গিলে বড় করে একটা ঢেকুর দিয়ে বলল, খেলতে গেলে তো কথা মিস কইরা ফালাইতাম, তাই। আচ্ছা আমি তুমি শ্রে খাঁটি বাংলায় কি কয় রে? মিতুর দিকে তাকিয়ে। মিতু এক পলক আরিয়াদের দিকে তাকিয়ে আনিশাকে ফিসফিস করে বলল, ভাইজানের এক ধমক খাইছি। কেন আবার বোকা খাওয়ানোর ব্যবস্থা করতেছ কত? আনিশা দাঁত কেলিয়ে হেসে বলল, একা বোকা খেতে মজা লাগে না, মিলেমিশে খেতে ভালো লাগে। চিন্তা করিস না, কিছুদিনের মধ্যেই ভাবিকেও আমাদের দলে নাম লিখাবো। আর তারে টিউশন দিবি তুই। আমি হোস্টেল থেকে ফিরে এসে পরীক্ষা নিব। মিতুর মুখে খাবার ছিল। আনিশার কথা শুনে তার কাশি উঠে গেল। আনিশা তাড়াতাড়ি সামনে থেকে পানির গ্লাস মিতুর দিকে বাড়িয়ে দিতেই মিতু গড়গড় করে পানি খেয়ে নিল। মিতু কিছুটা স্বাভাবিক হতেই আরিয়াত ধমক দিয়ে বলল, খাবার খাওয়ার সময় কি এমন কথা তোদের? একটু চুপ করে শান্তিতে কি খেতে পারিস না? মা এদের কিছু শিখাও না কেন? আইরিন বেগম, দুটোই পাজি। তোকে ছাড়া কাউকে ভয় পায় না। তুই নিজেই এদের যেভাবে পারিস শিখিয়ে দিস। আমি এদের কিছু শিখাতে পারবো না। আসলাম সাহেব, কি শুরু করেছো তোমরা? মেয়েটা যে কিছুই খাচ্ছে না, সেদিকে কি কারো খবর আছে? আইরিন বেগমের খাওয়া শেষ হয়ে গেছে। সে নিজের প্লেটে হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে তোহফার সামনে গিয়ে দাঁড়িয়ে তোহফার খাবারের প্লেটটা হাতে তুলে নিয়ে বলল, অনেক খেয়েছো, আর খেতে হবে না।
শাশুড়ির এমন কাজে তোহফা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। আইরিন বেগম তোহফার মুখের সামনে খাবার ধরতেই তোহফা অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। আইরিন বেগম মুচকি হেসে বলল, আমাকে পরে দেখতে পাবে, এখন তাড়াতাড়ি হা কর। আমি কিন্তু অত ভালো না বুঝলে, এখন না খেলে পরে কিন্তু আর খেতে দিব না, না খাইয়ে রাখবো। তোহফা আইরিন বেগমের কথা শুনে না চাইতেও অটোমেটিক তোহফার মুখটা হা হয়ে গেল। আইরিন বেগম তোহফার মুখে খাবার দিয়ে মিষ্টি হেসে বলল, হাত ধুয়ে নাও, বাকিটা আমি খাইয়ে দিচ্ছি। আইরিন বেগম তোহফাকে খাইয়ে দিচ্ছে আর তোহফা মাথা নিচু করে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। কতগুলো বছর পর কেউ যে আদর করে তার মুখে খাবার তুলে দিচ্ছে ভাবতেই তার চোখের কোণে জল ছিকছিক করতে লাগলো। আনিশাত তোহফাকে সহজ করার জন্য তাদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, দেখ মিতু, দেখ মা নতুন মেয়ে পেয়ে আমাদের ভুলে গেছে, আমাদের একটুও খাইয়ে দিচ্ছে না। মিতু আনিশার সাথে তাল মিলিয়ে বলল, হুম, তা তো দেখতেই পাচ্ছি, আমরা এখন পর হয়ে গেছি আপু। আইরিন বেগম, আহা চুপচাপ খাতো তোরা, মেয়েটাকে আর লজ্জা দিস না, এমনিতেই লজ্জায় মাথা তুলতে পারছে না। তোহফা অনেক রাত পর্যন্ত আনিশার সাথে গল্প করে এসে গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। সেই যে সকালে সে রুম থেকে বের হয়েছে, সারাদিনে আর রুমে ভুলেও পা দেয়নি, বেশি সময় শাশুড়ির রুমেই কাটিয়েছে। আর আনিশা আসার পর তো তার সাথে তার রুমেই ছিল। তোহফা রুমে ঢুকে দেখে আরিয়াত বেডের সাথে হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করছে। তোহফাকে রুমে ঢুকতে দেখে আরিয়াত ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, বকবক রানীর কথা শেষ হলো তাহলে? এত তাড়াতাড়ি ছাড়লো তোমায়? আমি তো মনে করেছিলাম সারা রাত ওর ননস্টপ বকবক দিয়ে তোমার কান শেষ করবে। আরিয়াদের কথার প্রতি উড়ে তোহফা কিছু না বলে কাচুমাচু করে দরজার সামনে দাঁড়িয়ে রইল। আরিয়াত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তোহফার দিকে তাকিয়ে বলল, সামনে এসে বসো, কথা আছে। তোহফা কাচুমাচু করতে করতে গুটি গুটি পায়ে আরিয়াতের সামনে এসে দাঁড়াতেই আরিয়াত ল্যাপটপটা পাশে রেখে সোজা হয়ে বসে কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, দাঁড়িয়ে না থেকে বসো। আরিয়াতের কথা শুনে তোহফা দেরি না করে বেডের এক কোণে মাথা নিচু করে বসে পড়ল। আরিয়াত কণ্ঠ স্বরটা কিছুটা গম্ভীর করে বলল, কাল রাতে কি হয়েছিল? এমন করছিলে কেন? তুমি কি এই বিয়েতে রাজি ছিলে না? তোমার বাবা মা কি তোমায় জোর করে বিয়ে দিয়েছে? আরিয়াদের গম্ভীর গলার কথা শুনে তোহফা কাঁপতে লাগলো। ভয় চোখ মুখ খিচে বসে রইল। আরিয়াত সেদিকে তোয়াক্কা না করে আবার সেই গম্ভীর গলায় বলল, আমি কিছু জিজ্ঞেস করছি, ওর দাও। তোহফা কাঁপতে কাঁপতে কিছু একটা বিড়বিড় করলো, যেটা আরিয়াদের কান পর্যন্ত পৌঁছালো না। আরিয়াত একটু জোর গলায় বলল, এই মেয়ে কি বিড়বিড় করছো? জোরে বল, শুনতে পাচ্ছি না। আর এমন মৃগী রুগীদের মতো কাঁপছো কেন? আমি তোমায় বকেছি না মেরেছি? তো আরিয়াত আর কিছু বলার আগেই তোহফা সেন্সলেস হয়ে বেডের উপর পড়ে গেল। তোহফাকে সেন্সলেস হতে দেখে আরিয়াত স্ট্যাচু হয়ে গেল। তোহফার দিকে তাকিয়ে মনে মনে নানান কথা ভাবতে লাগলো। সকালবেলা নিচে নামতেই সোফায় বসে থাকা তাহের রহমানকে দেখে তোহফা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। তাহের রহমান আসলাম সাহেব আরিয়াতের সাথে সোফায় বসে হেসে হেসে কথা বলছে। তাহের রহমান চোখ সামনের দিকে পড়তেই দেখে তোহফা জ্বরসর হয়ে দাঁড়িয়ে আছে। তোহফাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তাহের রহমান নিজের জায়গা থেকে উঠে তোহফার সামনে গিয়ে তোহফার মাথায় হাত বুলিতে বলল, কেমন আছিস মা? শরীর মন ভালো তো? তুই ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে রে। এক মুহূর্তও ভালো লাগছিল না বাড়িতে। কাল শরীরটা ভালো না থাকায় আসতে পারিনি, তাই আজ তোর টানে সকাল সকাল এখানে এসে সবাইকে ডিস্টার্ব করলাম। আসলাম সাহেব, কি যে বলেন না বেয়াই সাহেব, আপনার মেয়ের বাড়ি, যখন মেয়েকে দেখতে ইচ্ছে হবে চলে আসবেন, এখানে ডিস্টার্ব করার কি আছে? তাহের রহমান আসলাম সাহেবকে সুন্দর একটা হাসি উপহার দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝলেন বেয়াই সাহেব, মেয়ে হলো ঘরের লক্ষ্মী। মেয়ে ঘরে থাকলে ঘর এমনিতেও আলোকিত হয়ে যায়। বাবার কাছে সব মেয়েরাই রাজকন্যা।
নিজের কলিজা ছিঁড়ে রাজকন্যাটাকে পরের ঘরে রেখে থাকতে যে কেমন লাগে সেটা এখন বুঝবেন না। যখন নিজের মেয়ে পরের ঘরে পাঠাবেন তখন বুঝবেন। কথাটা শেষ করে তাহের রহমান চাপা নিঃশ্বাস ফেলল। চোখের কোণে পানির ছিটে ফোঁটাও না থাকলেও উপরের দিকে তাকিয়ে চোখের পানি আটকানোর ভান করল। তাহের রহমানের কাজে তোহফা মনে মনে তাচ্ছিল্য হেসে বলল, আপনার এই ভালো মানুষের মুখোশের আড়ালের খারাপ মানুষের মুখোশটা যে না দেখবে সে কোনদিনও আপনার ব্যাপারে ভালো ছাড়া দুকথা খারাপ বলতে পারবে না। তাহের রহমান তোহফাকে তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য মুখে মুখেই জোরাজুরি করছে। তোহফা মনে মনে ভাবছে, তার এই মিথ্যে আদিক্ষেতায় যদি বাসার সবাই রাজি হয়ে যায় তখন কি হবে? তখন তো তাদের যেতেই হবে। তোহফা মনে মনে পণ করছে মরে যাবে, তারপরেও দ্বিতীয়বার ওই বাসায় আর পা রাখবে না। আরিয়া শ্বশুরের সাথে কিছুক্ষণ কথা বলে অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে গেল। তোহফা এতক্ষণ আড়াল থেকে আরিয়াকে পর্যবেক্ষণ করছিল। আরিয়াকে রুমের দিকে যেতে দেখে মনে মনে কিছু একটা ভেবে নিল। কিছুক্ষণ পর সেও সবার চোখ ফাঁকি দিয়ে রুমে চলে গেল। তোহফা রুমে ঢুকে দেখে আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তোহফা গুটি গুটি পায়ে আরিয়াদের পিছনে গিয়ে দাঁড়িয়ে কাচুমাচু করে কাঁপা কাঁপা গলায় বলল, একটা কথা বলার ছিল। আরিয়ার এতক্ষণ আয়নার মাধ্যমে তোহফার কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। তোহফার কথা শুনে অবিশ্বাস্য সুরে বলল, তুমি কথা বলছো, তাও আবার আমার সাথে? ভুল শুনছি না তো? আরিয়াদের কথা শুনে তোহফা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিয়ার পিছনে ঘুরে তোহফার মুখোমুখি দাঁড়িয়ে বলল, বল, কি বলবে? তোহফা মিনমিনে গলায় বলল, আমি ওই বাড়িতে যাব না। তো আমি কি করব? কিছু একটা বলে না করে দিন, তারপরেও ওই বাড়িতে পাঠাবেন না। আরিয়া কপালে ভাঁজ ফেলে বলল, মেয়েরা বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার জন্য হুলস্থুল লাগিয়ে দেয়, আর সেখানে তুমি বলছো যাবে না? কাহিনী কি? আরিয়াদের কথা শুনে তোহফা ছলছল নয়নে আরিয়াদের দিকে তাকিয়ে বলল, মেয়েরা বাবার বাড়ি যাওয়ার জন্য হুলস্থুল করলেও কোন অত্যাচারের জেলখানায় যাওয়ার কথা ভুলেও ভাবে না। কথাটা বলে তোহফা আরিয়াদের কোন কথা না শুনে রুম থেকে বের হয়ে গেল। আরিয়াত রেডি হয়ে নিচে নামতেই দেখে সবাই নাস্তার টেবিলে বসে আছে। আরিয়াত একটা চেয়ার টেনে সেখানে গিয়ে বসতেই তাহের রহমান বলল, তোহফা বসে আছিস কেন? জামাই বাবাজিকে নাস্তা দে। সব সময় তার খেয়াল রাখবি। মনে রাখবি, ক্ষুধার জ্বালায় মরে গেলেও জামাই বাবাজিকে না খাইয়ে কখনো খাবার মুখে তুলবি না। তাহের রহমান ভেবেছিল তার কথায় সবাই খুশি হবে। তাকে অবাক করে দিয়ে আসলাম সাহেব হাসতে হাসতে বলল, কোন আদিম যুগের নিয়ম শিখিয়ে দিচ্ছেন আপনি মেয়েকে? এখনকার মানুষ হয়ে আপনি পড়ে আছেন সেই আদিম যুগ নিয়ে। এই যুগের মানুষ হয়ে আপনার মুখে এসব কথা মানায় না বেয়াই সাহেব। তাহের রহমান মনে মনে কিছুটা অপমান বোধ করলেও মুখে হাসি ঝুলিয়ে রেখে কথা ঘুরাতে বলল, তা বেয়াই সাহেব, আমি কিন্তু একা যাচ্ছি না, মেয়ে জামাই দুজনকেই সাথে করে নিয়ে যাব। আসলাম সাহেব ওরা গেলে যাবে, তাতে আমার কোন আপত্তি নেই। আরিয়াত তোহফার দিকে তাকিয়ে দেখে তোহফা মুখটা মলিন করে বসে আছে। আরিয়াত কিছু একটা ভেবে বলল, সরি, আমার অফিসে আর জরুরি মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। তাহের রহমানও তাতে কি হয়েছে? আমি তোহফাকে এখন নিয়ে যাই, তুমি অফিস শেষে না হয় চলে যেও। তাহের রহমানের কথাটা শুনেই তোহফা ভীত চোখে আরিয়াতের দিকে তাকালো। আরিয়াত তোহফার চোখের ভাষা বুঝতে পেরে বলল, তা তো যাওয়া যেত, কিন্তু আমি তো জানতাম না যে আপনি আজ ওকে বাসায় নিয়ে যাবেন। তাই না জেনে আমি আমার কিছু কলিগদের ইনভাইট করেছি। তা না হলে? আরিয়াদের কথা শুন তোহফার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। তাহের রহমান মন খারাপের ভান করে বলল, তাহলে আর কি করার? আমি অসুস্থ মানুষ, সব সময় তো আর আসতে পারবো না। তুমি তোহফাকে নিয়ে সময় করে বাড়ি থেকে ঘুরে এস কেমন? আরিয়াত মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তোহফা লাগেজ থেকে নিজের কাপড় বের করে কাবাড়ে রাখছে। আরিয়াত নিজের কাপড় সাইড করে রেখে তোহফার কাপড় রাখার জায়গা করে রেখেছে। আর অফিসে যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে গেছে যে কাবাড়ে আজ কাপড় গুছিয়ে না রাখলে সব কাপড় রুমের বাহিরে ফেলে দিবে। আরিয়াদের থ্রেড খেয়ে তোহফা আরিয়াত যেতে না যেতেই কাজে লেগে পড়েছে। ভাবি, কি করছেন?
পিছন থেকে মিতুর কথা শুনে তোহফা হাতের কাপড়গুলো কাবারে রেখে মিতুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই তো কাবারগুলো একটু গুছিয়ে রাখছি। আপনি করতে গেলেন কেন ভাবি? আমায় বলতেন আমি করে দিতাম। সমস্যা নেই, হয়ে গেছে। মিতু সোফায় আয়েশ করে বসে বলল, খালাম্মা একটু বাহিরে গেছে, আমাকে পাঠিয়েছে আপনার সাথে গল্প করতে, তাই তো চলে আসলাম। তোহফা মিতুর পাশে বসে বলল, গল্প তো হবেই, কিন্তু তার আগে এই আপনি আপনি বাদ দিতে হবে, তা না হলে গল্প বাদ। মিতু খুশি হয়ে বলল, ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে তুমি করেই বলবো। মিতুর কথার তোহফা মিতুকে মিষ্টি একটা হাসি উপহার দিল। আনিশাত তাহমিদা ক্যান্টিনে বসে রয়েছে। আনিশাত তাহমিদার জন্য বাসা থেকে যে খাবার এনেছে সেগুলো তাহমিদা গোপাগপ করে খাচ্ছে। আনিশাত তাহমিদার দিকে পানির বোতল বাড়িয়ে দিয়ে বলল, আস্তে আস্তে গিল, তোটাকেও খেতে আসছে না। তাহমিদা মুখের আধা চিবানো খাবার গিলে বলল, তোরে দিয়ে বিশ্বাস নেই, কখন যেন খাবারের উপর হামলে পড়িস, তাই তোর হামলে পড়ার আগেই সাবার করার চেষ্টা করছি। আনিশাত তাহমিদার বাহুতে চাপড় মেরে বলল, কুত্তি বান্দর নিয়ে আমার বিল্লি আমারই বলে মেও, ছোসা বিলাই আবার কইছো খাবার আননের কথা, তোরে ভালো কইরা খাবার আয়না খাওয়াম। হায়রে কি দিন কাল আসলো, কিছু মানুষ অন্যকে খাবার খাইয়ে তাদের হজম করার আগেই খোঁটা দিয়ে তাদের পেটের খাবার হজম করিয়ে দেয়। পিছন থেকে কথাটা ভেসে আসতেই আনিশা চটজলদি পিছনে তাকাতেই পিছনের মানুষটাকে দেখে কিছুটা জোর গলায় বলল, আপনি আপনি আবার আমায় কথা শোনাচ্ছেন? সামনের লোকটা আর কেউ না, ফাহাদ। ফাহাদ আনিশার কথায় কান না দিয়ে তাহমিদার পাশে চেয়ার টেনে বসে বলল, ভাবি এটা আপনার বেস্ট ফ্রেন্ড, যে নাকি সামান্য খাবার খাইয়ে আপনাকে হাজারটা কথা শোনাচ্ছে। ফাহাদের কথায় তাহমিদার হিচকি উঠে গেল। ফাহাদ তাহমিদার সামনে থেকে পানির বোতলটা হাতে নিয়ে বোতলের ঢাকনা খুলে তাহমিদার দিকে বাড়িয়ে দিতেই তাহমিদা ফাহাদের হাত থেকে পানির বোতল ছো মেরে নিয়ে ঢক ঢক করে পানি পান করল। ফাহাদ হাসতে, খান ভাবি, তা না হলে তালুতে উঠে যাবে। আর হ্যাঁ, হোস্টেলে ফিরে মনে করে একটা হজমের ঔষধ খেয়ে নিবেন কেমন, তা না হলে পেট ব্যথা করবে। কেউ একজন যেভাবে শকুনির দৃষ্টিতে আপনার খাবারের দিকে তাকিয়েছিল, শেষের কথাটা ফাহাদ আর চোখে আনিশার দিকে তাকিয়ে বলল। আনিশা ফাহাদের দিকে কটমট করে তাকিয়ে বলল, তাহলেই সেই লোক যে কালকে আমায় মার্ডার করতে চেয়েছে। ফাহাদ, ও হ্যালো, আমি আপনাকে কোন মার্ডার টার্ডার করতে যাইনি ওকে, আপনি নিজেই আমার বাইকের সামনে মরতে এসেছিলেন। আনিশা খানার মতো বাইক চালিয়ে মানুষ মারার চেষ্টা করে এখন সাধু সাজা হচ্ছে। আমার যদি মরার ইচ্ছা থাকতো তাহলে ভালো কোন গাড়ির সামনে পড়ে মরতে যেতাম, আপনার ওই খাটারা বাইকের সামনে না। ফাহাদ, ভাবিয়াকে বলুন আমার বাইক নিয়ে যেন কিছু না বলে। আনিশা খাটারা বাইককে খাটারা বলাতে লাগলো বুঝি? 100 বার বলল খাটারা বাইক, 1000 বার বলল। কি করবেন আপনি? ফাহাদ হতাশ হয়ে বলল, কি আর করব, কিছুই করার নেই। পাগলের সাথে লাগতে গিয়ে কি নিজেকে পাগল বানাবো নাকি? ফাহাদের কথা শুনে তাহমিদা ফিক করে হেসে দিল। আনিশা তার দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তাহু আমি তোর দাঁত ভাঙুম, তোর সামনে তোর জ্যান্টুসরে বাইরের মানুষ কথা শোনাইতাছে আর তুই দাঁত খেলাইতাছস। ফাহাদ, ও হ্যালো মিস, বাইরের মানুষ কাকে বলছেন? আপনি হতে পারেন বাইরের মানুষ, আমি না। আনিশা, কি আমি বাইরের মানুষ? তাহু তুই কিছু বলছিস না কেন? একটা বাইরের মানুষ এসে আমাকে কথা শোনাচ্ছে আর তুই চুপ করে বসে আছিস। একে তো আমি কো। তাহমিদা আশেপাশে তাকিয়ে আনিশাকে থামিয়ে দিয়ে বলল, আনো, মাথা ঠান্ডা কর, আশেপাশে সবাই দেখছে, তুই চুপ করে বস, আমি তোকে সব বলছি। আনিশা আশেপাশে তাকিয়ে দেখে ক্যান্টিনের অনেকেই তার দিকে তাকিয়ে রয়েছে। আনিশা তাহমিদার দিকে রাগি চোখে তাকাতেই তাহমিদা আনিশার চোখের ভাষা বুঝতে পেরে শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, সেদিন বলেছিলাম না সাগরের কথা? তাহমিদার উড্ডি, উনি সাগরের ফ্রেন্ড। আনিশার এতক্ষণে মাথা কাজ করলো, লোকটা তাহমিদাকে প্রথম থেকেই ভাবি ভাবি বলে সম্বোধন করেছে।
আর সে পাগলের মতো সেদিকে কান্না দিয়ে বসে আছে। তাহমিদা একটু চুপ থেকে ফাহাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া এর কথায় কিছু মনে করবেন না, ও একটু পাগলাটে টাইপের। ফাহাদ মুচকি হেসে বলল, কি যে বলেন না ভাবি, এসব পাগলদের কথায় কিছু মনে করে নিজের মুড খারাপ করার কোন মানে হয় বলুন। আনিশা ফাহাদের দিকে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তাহু থাক, তুই তোর সাগর সমুদ্র ফ্রেন্ডরে নিয়া, আমি গেলাম। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে আনিশা রাগ করে সেখান থেকে চলে গেল। পিছন থেকে তাহমিদা কয়েকবার ডেকে আনিশার না পেয়ে হতাশ হয়ে বসে রইল। ফাঁকা রেস্টুরেন্টে কোণের এক টেবিলে পাশাপাশি চেয়ারে বসে আছে আরিয়াত আর তার বন্ধু রাজীব। বিয়ের দিন রাত থেকে তোহফা সকল ব্যবহারের কথা আরিয়াত রাজীবের সাথে শেয়ার করার পর থেকে রাজীব গভীর চিন্তায় ডুবে রয়েছে। রাজীবকে চুপ করে বসে থাকতে দেখে আরিয়াত বলল, কিরে কথা বলছিস না কেন, এমন স্ট্যাচু হয়ে বসে রয়েছিস যে? রাজীব মুখ ভরে নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস উঠিয়ে গলা ভিজিয়ে নিল। বড় করে দম নিয়ে আরিয়াতের দিকে প্রশ্ন ছুড়ে মারল, ভাই আল্লাহ তোরে এত ধৈর্য কিভাবে দিয়েছে বলতো? আমার বউ যদি এমন করতো নিঘাত আমি 2-3টা চর থাপ্পড় লাগাতাম। কিভাবে পারিস তুই এতটা নরম হতে? আরিয়াত রাজীবের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, শালা, আমি এসেছি ওর থেকে অ্যাডভাইস নিতে আর ও উল্টোপাল্টা কথা শুরু করে দিয়ে আমায় বিভ্রান্ত করছে। শালা, আমি তোর শালা হই কিভাবে? তোর বউ যদি আমার বোন হয় তারপরেও তো আমি তোর শালা হই না। বড়জোর সম্বন্ধী হতে পাবি, শালা সম্বন্ধী পরে কর, আগে তোর মেন্টাল বোনের ঠিক করার আইডিয়া দে। রাজির আপন মনে কিছুক্ষণ হেসে সিরিয়াস হয়ে বলল, ভাবির কথা শুনে বোঝা যাচ্ছে সে কোন ট্রমায় আছে। তোর প্রতি ভাবির যেই ভয়টা কাজ করছে প্রথমে তোর সেই ভয়টা দূর করতে হবে। ভাবিকে বুঝতে শিখ, তার সাথে সহজ ব্যবহার করে তার সাথে বন্ধুত্ব কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। সব রোগের চিকিৎসা ঔষধ হয় না, কিছু রোগের চিকিৎসা বন্ধুসুলভ আচরণ দিয়ে করতে হয়। রাজীবের কথা শুনে আরিয়াত কিছু না বলে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আরিয়াত সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তোহফা গুটি গুটি পায়ে আরিয়াতের সামনে এসে দাঁড়ালো। আরিয়াত তোহফার উপস্থিতি বুঝতে পেরেও চোখ বন্ধ করে রইল। তোহফা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিনমিনে গলায় বলল, আমায় ডেকেছেন? আরিয়াত চোখ বন্ধ রেখে বলল, হুম, মাথাটা অনেক ব্যথা করছে, একটু মলম লাগিয়ে দেও তো। তোহফা ভীত কণ্ঠে বলল, আমি। আরিয়াত ফট করে চোখ খুলে তোহফার দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া এখানে কি অন্য কেউ আছে? তোহফা মাথা নাড়িয়ে না বলল। আরিয়াত কিছু না বলে আবার চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আরিয়াত বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় দেখা শেষ হলে এবার একটু মাথায় মলম লাগিয়ে দেও, ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, আমি মেডিসিন নিতে পারি না, মা বাসায় নেই, থাকলে মাকেই বলতাম। তোহফা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে কি করবে তাই ভাবছিল। আরিয়াদের কথা শুনে হকচকিয়ে আরিয়াদের দিকে তাকিয়ে দেখে আরিয়াদ আগের মতো চোখ খিচে বন্ধ করে বসে রয়েছে। তোহফা কাঁপা কাঁপা গলায় বলল, মলম। আরিয়াদ হাত দিয়ে ইশারা করে মলম দেখাতেই তোহফা গুটি গুটি পায়ে আরিয়াদের পাশ থেকে মলম নিয়ে কাঁপা কাঁপা হাতে আরিয়াদের কপালে মলম লাগিয়ে দিয়ে মাসাজ করতে লাগলো। কিছুক্ষণ পর আরিয়াদ বলল, দুপুরে খেয়েছো? তোহফা ছোট করে উড় দিল, হুম। সন্ধ্যায় পর নাস্তা করেছো? তোহফা এবারও ছোট করে উড় দিল, হুম। তাহলে এমন আস্তে আস্তে মাসাজ করছো কেন? শরীরে শক্তি নেই, একটু জোর খাটিয়ে মাসাজ করো না ভাই, মনে হচ্ছে কেউ কপালে সুরসুরি দিচ্ছে। আরিয়াদের কথা শুনে তোহফার মুখ ফসকে বের হয়ে গেল। কাটা হাতে মলম লাগাতে জ্বলে যাচ্ছে, তা নিয়ে এর বেশি জোরে আর দিতে পারবো না আমি। কথাটা শোনার সাথে সাথে আরিয়াদ ফট করে চোখ খুলে তোহফার হাত দুটো ধরে ফেলল। আরিয়াদের কাজে তোহফা হকচকিয়ে ভীত চোখে আরিয়াদের দিকে তাকালো। নিজের কাজে তোহফা নিজেকে গালমন্দ করতে লাগলো। তোহফার বাম হাতে আঙুলগুলোতে কয়েকটা কাটা দাগ, দেখে মনে হচ্ছে ব্লেড জাতীয় জিনিস দিয়ে কাটা।
মলম লাগাতে কাটা জায়গাগুলো কেমন লাল হয়ে আছে। এছাড়াও হাতের তালুতে বড় করে একটা কাটা দাগ দেখা যাচ্ছে। যদিও ঘা শুকিয়ে গেছে, তারপরেও দাগ কিছুটা রয়ে গেছে। আরিয়াত কোন কথা না বলে তোহফাকে টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে টেপ ছেড়ে তোহফার হাতা ভালো করে পানি দিয়ে ধুয়ে দিল। আরিয়াতের কাজে তোহফা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আরিয়াত যেদিকে নিচ্ছে তোহফা চুপচাপ সেদিকে যাচ্ছে। তোহফার মাথায় এখন ঘুরছে অন্য চিন্তা। আরিয়াত যদি জিজ্ঞেস করে এগুলো কিসের কাটা দাগ, তখন কি বলবে সে? মাথার উপরের ফ্যানটা আপন মনে ঘুরেই চলেছে। ফ্যানের বাতাসের তালে তালে জানালার পর্দাগুলো নড়ছে। রুমের মধ্যে বিরাজ করছে পিনপতন নীরবতা। কারো মুখেই কোনো কথা নেই। তোহফার কাটা হাতে মলম লাগিয়ে দিয়ে হাতের দিকে এক ধ্যানে তাকিয়ে রয়েছে আরিয়াত। তোহফা প্রথমে স্ট্যাচু হয়ে থাকলেও এখন আরিয়াতের কাজে নিজের কাছেই কেমন যেন লাগছে তার। আরিয়াত কোন কথা জিজ্ঞেস না করাতে তোহফাও আরিয়াতকে মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না। এখান থেকে যে উঠে চলে যাবে তারও উপায় নেই, কেননা আরিয়াত তোহফার ওপর হাত ধরে বসে রয়েছে। তোহফা আরিয়াতের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করেও সক্ষম হয়নি। তাই কোন উপায় না পেয়ে আরিয়াতের সামনে কাচুমাচু করে বসে রয়েছে সে। দরজা নক হওয়ার শব্দ পেয়ে আরিয়াত তোহফার হাত ছেড়ে দিল। হাত ছাড়া পেতেই তোহফা তড়িঘড়ি উঠে দাঁড়ালো। বড় করে নিঃশ্বাস নিয়ে মনে মনে দরজার বাহিরের মানুষটাকে কৃতজ্ঞতা জানিয়ে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে তাকাতেই দেখে দরজার সামনে মিতু দাঁড়িয়ে আছে। মিতু দরজার সামনে থেকেই আওয়াজ দিল, ভাইজান। মিতুর গলার আওয়াজ পেয়ে আরিয়াত গলার আওয়াজ কিছুটা উঁচু করে বলল, ভিতরে আয় মিতু। মিতু হাতে করে এক মগ কফি নিয়ে ভিতরে ঢুকে আরিয়াতের দিকে কফির মগ বাড়িয়ে দিয়ে বলল, ভাইজান আপনার কফি। আরিয়াত মিতুর হাত থেকে কফির মগটা নিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ, এটারই এখন দরকার ছিল। আরিয়াতের কাজে মিতুর মুখে হাসি ফুটে উঠল। মিতু খুশি হয়ে বলল, ভাইজান খেয়ে দেখেন কফি ঠিক আছে কিনা। খালাম্মা যেভাবে আপনার জন্য কফি বানায় আমি কিন্তু হুবহু সেইভাবে বানিয়েছি। আরিয়াত কফির মগে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, সব ঠিক আছে। মা এসেছে? মিতুষ্না খালাম্মা তো এখনো আসে নাই। ফোন করেছিল, বলেছে ফিরতে কিছুটা দেরি হবে। চিন্তা করতে না করেছে, বলেছে বড় বাবা তার সাথে আছে, দুজন একসাথেই ফিরবে। সবাইকে ডিনার করে নিতে বলেছে। আরিয়াত আনিশা কই? মিতু আবার মাথা ধরেছে, মেডিসিন নিয়ে ঘুমিয়ে রয়েছে। আরিয়াত খাবার খেয়ে মেডিসিন নিয়েছে নাকি না খেয়ে? মিতু না খেয়েই মেডিসিন নিতে চেয়েছিল। আপনার কথা বলে ব্ল্যাকমেইল করাতে খাবার খেয়ে মেডিসিন নিয়েছে। আরিয়াত বিড়বিড় করে বলল, বাদরটাকে সোজা ভাবে কোন কাজই করানো যায় না। মিতু আরিয়াতের কথা শুনতে না পেয়ে বলল, ভাইজান কিছু বললেন? আরিয়াত রাত তো আর কম হয়নি, তুই যা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে থাক। মিতু ঘুমিয়ে থাকবো কেন ভাইজান? আপনারা খাবেন না? আরিয়াত আমাদের খেতে একটু দেরি হবে। শুধু শুধু তুই কেন আমাদের জন্য বসে থাকবি? যা খেয়ে ঘুমিয়ে থাক, আমার চিন্তা করতে হবে না, আমি নিজে নিয়ে খেতে পারবো। তাছাড়া তোর ভাবি তো আছেই। মিতু কইলেই হইল নাকি? আমি আপনাকে না খাইতে দিয়া ঘুমায়া পড়ুন। আপনারা আগে খাইবেন, তারপরে আমি ঘুমাবো, তার আগে না। আরিয়াত মিতুর দিকে বড় বড় চোখ করে তাকাতেই মিতু শুকনো ঢোক গিলে আমদা আমদা করে বলল, সরি ভাইজান, আসলে হয়েছে কি, এভাবে কথা বলে অভ্যাস হয়ে গেছে তো তাই মুখ ফসকে। মিতু কথা ঘুরাতে বলল, আপনাদের খাবার কি রুমে দিয়ে যাব ভাইজান? আরিয়াত বেডের সাথে হেলান দিয়ে বসে বলল, ঠিক আছে, আমাদের খাবার রুমে দিয়ে নিজে খেয়ে তারপরে ঘুমাবি। মিতু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রুম থেকে চলে গেল। তোহফা সেই এক জায়গায় মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়েছে। আরিয়াত তোহফাকে সহজ করার জন্য কিছুটা মশকরা করে বলল, এই তোমার মুখে কোন সমস্যা নেই তো? কথা বললেই কি তোমার মুখ ব্যথা করে? আরিয়াতের কথা শুনে তোহফা ফট করে আরিয়াতের দিকে তাকাতেই দেখে আরিয়াত ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।
তোহফা আরিয়াদের দিকে তাকাতেই আরিয়াত বলল, না মানে যেভাবে মেপে মেপে তুমি কথা বল তাই আর কি বলছিলাম। তুমি কি সব সময় কম কথা বল? আরিয়াদের কথা শুনে তোহফা তাচ্ছিল্য হাসল। মনে মনে বলল, আমি আর কম কথা? এই কথাও শুনতে হলো আমায়। আপনি তো আর জানেন না আমি হলাম বকবক রানী। আমার কথা শুনলে আপনি আমার কথার অত্যাচারে কানে তুলা লাগাতেন। কিন্তু পরিস্থিতি আমায় এমন করেছে যে না নিজের কথা বলতে ভালো লাগে আর না কারো কথা শুনতে। ভালো খারাপ সব কথাই আমার কাছে এখন বিষের মতো লাগে। কথাগুলো মনে মনে বলে তোহফা গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঘড়ির কাঁটায় 11:42 ঘরে। আরিয়াত বেডের উপর নিজের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজ করছে। তোহফা সোফার এক কোণে বসে ঘুমে ঝিমুচ্ছে। আরিয়াত কাজের ফাঁকে ফাঁকে তোহফাকে সোফায় বসে ঘুমে ঝিমুতে দেখে মিটমিট করে হাসছে। আরিয়াত আজ ফোন করেছে, তোহফা নিজের থেকে কিছু না বললে সেও এখান থেকে উঠবে না। তোহফা ঘুমের চাপে কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না। বারবার আপনা আপনিই চোখ লেগে আসছে। তোহফা উপায় না পেয়ে সোফার উপর পা উঠিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সাথে সাথেই কারো গম্ভীর গলার আওয়াজে কানে ভেসে এলো, না খেয়ে ঘুমালে একেবারে রুমের বাইরে রেখে আসবো। তোহফা ঘুম পাগলি মেয়ে, এমনিতেই ঘুমাতে না পেরে তার মেজাজ বিগড়ে রয়েছে। তার উপর আরিয়াদের কথা শুনে তার মেজাজ আরো বিগড়ে গেল। তোহফা সব হুঁশ জ্ঞান হারিয়ে ঘুম ঘুম চোখে ঝাঁঝালো গলায় বলল, ও মিস্টার কথায় কথায় এমন থ্রেট দেন কেন? রুমটা কি একা আপনার নাকি যে আপনার কথা মতো কিছু না হলেই সব রুমের বাহিরে চলে যাবে? তোহফার ব্যবহারে আরিয়াত অবাক হয়ে বলল, রাগ করছো কেন? আমি তো শুধু না খেয়ে ঘুমাতে নিষেধ করেছি। আহা বউয়ের জন্য কত দরদ। রাত বাজে 12টা, এখন আসছে সে দরদ দেখিয়ে বউকে খাওয়াতে। এতই যখন বউয়ের জন্য দরদ তাহলে আরো আগে আপনার দোকানপাট নিয়ে সরে আমাকে ঘুমাতে জায়গা দিলেন না কেন? আমি তো কাজ করছিলাম। তাছাড়া আমি তোমাকে কয়েকবার বলেছি খেয়ে নিতে। তুমিই বলেছো পরে খাবে। এখানে আমার দোষটা কোথায়? সব দোষ আপনার। আপনি কেন আরো আগে আপনার দোকানপাট সরিয়ে আমায় ঘুমানোর জায়গা দিননি? অর্ধেক না পুরো একটা ঘুমের ঔষধ খেয়েছি। ঘুমের ঔষধ খেয়েও যে আমার মতো ঘুম পাগলি মেয়ে এখন জেগে আছে সেটাই আপনার ভাগ্য। তোহফা আপন মনে চেঁচামেচি করে আরিয়াতকে নানান কথা শোনাতে লাগলো। তোহফার ঘুমের ঔষধ খাওয়ার কথা শুনে আরিয়াদের মনে খচখচ করতে লাগলো। আরিয়াত মনে মনে নানান কথা ভাবতে লাগলো। নানান ভাবনার মাঝে তার মাথায় একটা কথাই ঘুরপাক করতে লাগলো, ও তো সেই কখন থেকেই আমার সামনে বসে রয়েছে, ঘুমের ঔষধ খেল কখন? তাছাড়া ঘুমের ঔষধ খেয়ে ঘুমাবে ভালো কথা, এমন উল্টাপাল্টা বিহেভ করছে কেন? সারাদিন তো ও ঠিক থাকে, রাত হলেই ওর ব্যবহারে কেমন পরিবর্তন দেখা দেয়। কিন্তু কেন? সকাল সকাল ফোনের অত্যাচারে ঘুম ছুটে গেল আনিশার। আনিশা ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে, কানের সামনে ধরে কিছু বলার আগেই ফোনের অপর পাশ থেকে কারো ঝাঁঝালো গলার আওয়াজে ভেসে এলো, শয়তানি বাঁদরনি, কই আছস তুই? কোন সাহসে তুই আমার নাম্বার ব্লক করছস? আয় আজকে তুই দেখিস তোরে আমি কি করি। হারামি কথা লাগছে, কথা বলবি, নাম্বার ব্লক করছস কেন? তোর নাম্বার ব্লক করা আমি ছুটাইতাছি, দাঁড়া তুই। তুই জানোস তোর খবর নেওয়ার জন্য সাত সকালে উইঠা আমি সিম টোকাইতে গেছি। ফোনের অপর পাশের ব্যক্তির কথা শুনেই আনিশার ঘুম ছুটে গেল। কথা শুনে আনিশার বুঝতে বাকি রইল না ফোনের অপর পাশের ব্যক্তিটাকে। আনিশা তাহমিদার কথা শুনে রাগী গলায় বলল, ওই মহিলা তুই আমায় ফোন দিছস কেন? লজ্জা করে না নাম্বার ব্লক করার পরেও আমায় কল দিতে? সাত সকালে আমার জন্য সিম টোকাইতে তোরে কে কইছে শুনি? থাক তুই, তোর সাগর সমুদ্র গনিয়া আমারে দিয়া তোর কি কাম? তুই আয়, তারপর বলতাছি। আমি কোথাও যাবো না। তুই হোস্টেলে আসবি না? না আমি যাবো না। সত্যি আসবি না? আনিশা ঝাঁঝালো গলায় বলল, কইলাম তো যাবো না। বয়রা হইছস, বারবার এক কথা জিজ্ঞাস কেন? আনিশার কথায় তাহমিদার বুঝতে বাকি রইল না তার পাগলি বেস্টুটা একটু বেশি তার উপর অভিমান করেছে। তাহমিদা সুর টেনে আদুরে গলায় বলল, তুই না আমার জ্যান্টুস বেস্টু, আমার ময়না পাখি, প্লিজ চলে আয় না, তোরে ছাড়া ভালো লাগছে না।
আনিশা ভেঙচি কেটে বলল, সাত সকালে আমার ফোন দিয়া তোমার ওই রঙের কথা না শোনায়া তোমার জামাইরে শোনাও। আমি এখন ঘুমামো, যদি দ্বিতীয়বার আমারে ফোন করছো তাইলে দেখবি তোরে কি করি। তোর একদিন আর আমার যেই কয়দিন লাগে লাগবো। কথা শেষ করে আনিশার আগে গজগজ করতে করতে ফোন কেটে দিয়ে ফোন সুইচ অফ করে বেড থেকে নেমে গড়গড় করে ফ্রেশ হতে চলে গেল। সকাল সকাল কিচেন থেকে টুংটাং শব্দ ভেসে আসছে, তার সাথে ভেসে আসছে কারো কথা আর খিলখিল হাসির শব্দ। কিচেনে আইরিন বেগম সবার জন্য নিজ হাতে নাস্তা তৈরি করছে। তার পাশে দাঁড়িয়ে মিতু তার কাজে সাহায্য করছে, সাথে বকবক করে তার কানের তেরোটা বাজাচ্ছে। আইরিন বেগম কয়েকবার মিতুতে চোখ রাঙিয়ে নিষেধ করেছে বকবক বন্ধ করার জন্য, কিন্তু তাতে কোন কাজ হয়নি। মিতু তো মিতুই, সে তার ননস্টপ বকবক করেই চলেছে, আর একটু পরপর নিজের কথা শেষ করে নিজেই খিলখিল করে হাসে। আইরিন বেগম মিতুর কাজে বিরক্ত হয়ে মিতুকে হাতের খুন্তি দেখিয়ে বলল, তোর মুখটা কি বন্ধ করবি পাজি মেয়ে, নাকি খুন্তির বাড়ি খাবি? মিতু একটা ভুবন ভুলানো হাসি দিয়ে বলল, খালাম্মা সত্যি আমায় মারবেন? একটু মারেন না দেখি মায়ের খাইতে কেমন লাগে। আইরিন বেগম চোখ রাঙিয়ে বলল, তুই থামবি? খালাম্মা আপনি জানেন না পাগলেরে কোন কিছু করতে না করলে সেটা বেশি কইরা করে। আপনি আমায় কথা বলতে নিষেধ করার পর এখন আমার পেটের মধ্যে কথাটা লাফালাফি করতেছে বাইরে বের হওয়ার জন্য। এখন কথা বলতে না পারলে আমার দম আটকায় আসবো। আমি কোন পাগল নিয়ে পড়েছি, আল্লাহ রক্ষা কর। তোদের দুটোর জন্য আমার কানটা শেষ। দুদিন পর কানে মেশিন লাগাতে হবে। তোদের কথার জ্বালায় যে কি করব। এখন সব দোষ আম্বো দুইজনের। আম্বো কথা তো এখন আপনার ভালোই লাগে না। আমরা হইলাম পুরান মানুষ, নতুন বউ পাইছেন তারে পায়ে কি এখন আম্বো কথা ভালো লাগবো? আইরিন বেগম মিতুর দিকে চোখ রাঙিয়ে তাকাতেই মিতু হাতের কাজ রেখে পালানোর জন্য বলল, খালাম্মা আমি যাই দেখি আনিশা পা উঠছে কিনা। কথাটা বলেই মিতু তড়িঘড়ি করে আইরিন বেগমকে কিছু বলতে না দিয়ে কিচেন থেকে বের হয়ে গেল। এতক্ষণ কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে আইরিন বেগম আর মিতুর কথোপকথন শুনছিল তোহফা। মিতু চলে যেতেই তোহফা গুটি গুটি পায়ে কিচেনে ঢুকে আইরিন বেগমের পিছনে দাঁড়িয়ে বলল, মা। আইরিন বেগম তোহফাকে দেখে মিষ্টি হেসে বলল, উঠে গেছো? তোহফা আইরিন বেগমের পাশে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, কি করতে হবে মা? আমায় বলুন, আমি করে দিচ্ছি। আপাতত কিছু করতে হবে না, মিতু সব করে দিয়ে গেছে। আদি উঠেছে। তোহফা মনে মনে আদি নামটা কয়েকবার বলে মনে করতে লাগলো এ নামটা আগে এ বাড়িতে শুনেছে কিনা। পরে ভাবলো তার কাছে তো আর তার শাশুড়ি অন্য কারো কথা জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই তার ছেলের কথা সে জিজ্ঞেস করছে। আর হয়তো সে তার ছেলেকে আদি বলে ডাকে। তোহফার ভাবনার মাঝেই আইরিন বেগম পুনরায় বলল, জানো তো বৌমা, আমার ছেলেটা না একটু চাপা স্বভাবের। বাড়িতে আমাদের সাথে একটু একটু দুষ্টুমি বেশি, কথা বললেও বাহিরে লোকের কাছেও খুব গম্ভীর। সহজেও কারো সাথে মিশতে পারে না, রাগ নেই বললেই চলে। কিন্তু যখন রাগে তখন একেবারে তুরকালাম বাঁধিয়ে দেয়। জানো তো ওর মনের মধ্যে ওর কোন প্যাচ নেই। মনটা খুবই ভালো। ও নিজে চাইতে ও ওর নিজের কাছে লোকদেরকে বেশি ভালোবাসে। তুমি একটু সামনে নিও, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। আইরিন বেগম মিষ্টি হেসে বলল, এখন হয়তো ভাববে আমার ছেলে দেখে আমি একটু বেশি বেশি বলছি। দুদিন পর যখন তুমি ওকে কাছ থেকে চিনবে, জানবে, বুঝবে, তখন বলবে আমি ওর সম্পর্কে একটু না অনেক কম প্রশংসা করেছি। তোহফা আইরিন বেগমের কথার প্রতি উড়ে শুধু মুচকি হাসল। মনে মনে বলতে লাগলো, আমি জানি না মা, আপনি তার সম্পর্কে কতটুকু সত্যি বলছেন আর কতটুকু মিথ্যে। আমি চাই, খুব করে চাই আপনার কথাগুলো যেন সত্যি হয়। তাহলেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঘড়ির কাঁটা 3:30 ঘরে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার ঘরে আরাম করে ঘুমাচ্ছে। তোহফা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার মতো ঘুম পাগলির চোখে ঘুম না ধরা দেওয়াতে সে নিজে নিজের উপর বিরক্ত হচ্ছে। কতক্ষণে বাস ওপাশ করে চোখ খিচে বন্ধ করে টান টান হয়ে চুপ করে শুয়ে রইল। মনে মনে নিজেকে গালাগাল করে পণ করে বলল,
ঘুম আসবে না? দেখি কি করে ঘুম না এসে থাকতে পারে। যেভাবেই হোক আজকে জোর করে হলেও আমি এখন ঘুমাবো। মৃদু টিপটিপ করে পা ফেলে তোহফার রুমের দরজার সামনে এসে ভিতর দিকে একটু উকি দিয়ে নিচু আওয়াজে বলল, ভাবি ঘুমিয়ে পড়েছ? মৃদুর গলার আওয়াজ পেয়ে তোহফা চট জলদি চোখ খুলে দরজার দিকে তাকাতেই দেখে মৃদু দাঁড়িয়ে আছে। তোহফা উঠে বসতে বসতে বলল, দাঁড়িয়ে কেন, ভিতরে এস। মৃদু ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ঘুম আসছে না তাই চলে এলাম তোমার কাছে। ডিস্টার্ব করলাম না তো? আরে না, আমারও ঘুম আসছিল না। এসেছো ভালোই করেছো। তোমার সাথে বসে গল্প করে সময় কাটানো যাবে। তোহফার কথা শুনে মৃদু খুশি হয়ে তোহফার পাশে পা উঠিয়ে আরাম করে বসে তোহফার সামনে নিজের কথার ঝুলি খুলে বসো। তোহফা মৃদু মিলে জমিয়ে গল্প করছে। কথার মাঝে মৃদু মলিন হেসে বলতে লাগলো, এ বাড়ির লোকজনদের মতো তুমিও খুব ভালো ভাবি। তোমার মনটাও খুব ভালো। তা না হলে কেউ আমার মতো কাজের মেয়েকে এত সহজে মেনে নেয়? মৃদুর কথা শুনে তোহফা অবাক হয়ে বলল, মানে? মৃদু মাথা নিচু করে বলল, মানে আমি এই বাড়ির কাজের লোক ভাবি। ছোটবেলায় মা মারা যাবার পর বাবা অনেকটা পাগলের মতো হয়ে যায়। সংসার, মেয়ে, কোন কিছুই যেন তার মাথায় থাকতো না। দিনরাত মায়ের কবরের পাশে পড়ে থাকতো। কিছুদিন পর সেও আমায় একা করে মায়ের কাছে চলে যায়। আমরা গরিব মানুষ ছিলাম। বাবা যতটুকু সম্পদ ছিল তা অন্য মানুষ দখলে নিয়ে যায়। বাবা মারা যাওয়ার কয়েক মাস পরে বাড়িতে আমার এক আত্মীয় আমায় নিয়ে আসে। তারা প্রথমে আমি ছোট দেখে না করে দেয়। পরে যখন জানতে পারে আমি অনাথ, সব হারিয়ে আত্মীয় স্বজনদের ঠোকর খেয়ে মরার মতো বেঁচে আছি, তখন খালাম্মারা আমায় রাখতে রাজি হয়। ছোট থেকেই আমি এই বাড়িতে আছি। তারা সব সময় আমায় সবার কাছে মেয়ে বলে পরিচয় করিয়ে দেয়। এমনকি তারা আমায় পড়ালেখাও করায়। ছোট থেকেই তারা আমায় মেয়ের মতো করে আদর শাসন দিয়ে মানুষ করেছে। আমি যে বাড়ির কাজের লোক তারা কখনো কাউকে বুঝতেই দেয় না। মাঝে মাঝে তো আমি নিজেও ভুলে যাই আমি এ বাড়ির কাজের লোক। কথাগুলো বলার সময় মিতুর গলা জড়িয়ে যাচ্ছিল। মিতু বড় করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে মলিন হেসে বলল, আসছি ভাবি, একটু কাজ আছে। কথাটা বলেই মিতু তড়িঘড়ি রুম থেকে বের হয়ে গেল। তোহফা মিতুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আজকাল এমনও মানুষ আছে, যেখানে আমি নিজের বাড়িতে আপন লোকদের কাছে তুচ্ছতাচ্ছিল্য হয়েছিলাম, সেখানে মিতু কাজের লোক হয়েও এদের সাথে কত ফ্রি। এরা কত আপন করে নিয়েছে মিতুকে। বাহিরের মানুষ কেন, আমি তো ভিতরে থেকেই বুঝতে পারিনি মিতু এই বাড়ির কাজের লোক। আনিশা, মিতু, তোহফা একের পর এক ফুচকার প্লেট সাবার করেই চলেছে, সাথে চলেছে তাদের ননস্টপ কথা। আরিয়া তাদের পাশে বসে তাদের খাওয়া আর কথা শুনে বিরক্ত হচ্ছে। এমনিতেই আরিয়াত এই মহিলা পার্টির সাথে এখানে আসতে চায়নি। আনিশা আরিয়াতকে ধরে বেঁধে আরিয়াতকে তাদের সাথে নিয়ে এসেছে। আরিয়াতের মেজাজ এমনিতেই গরম হয়ে রয়েছে। এখন এদের কথাও কাজে আরো গরম হয়ে যাচ্ছে। তিনজনের প্লেটের ফুচকা একসাথে শেষ হতেই আনিশা ওয়েটারকে ডাক দিয়ে আবার 3 প্লেট ফুচকার অর্ডার করলো। ওয়েটার অর্ডার নিয়ে চলে যেতেই আরিয়াত বিরক্তি মাখা গলায় বলল, তোরা পাইছো? অলরেডি 3 প্লেট শেষ করেছিস আর 1 প্লেটের অর্ডার করলি। ভালো খাবার খাওয়ার সময় তো একটুতেই পেট ভরে যায়। আজ পেটে এত জায়গা আসছে কোথা থেকে শুনি? আনিশা ভাবি, দেখছো ভাইয়া টাকা শেষ হবে দেখে ভাইয়া আমাদের খাবারের খোটা দিচ্ছে। ভাইয়া তুমি তো কিপটে ছিলে না, এত কিপটে কবে থেকে হলে শুনি? মিতু, ভাইজান আপনি এত কিপটা আগে জানতাম না তো। মাত্র 4 প্লেট ফুচকা অর্ডার দেওয়াতে কথা শোনাচ্ছেন। মিতুর কথা শুনে তোহফা আনিশা মিটমিট করে হাসতে লাগলো। আরিয়াত মিতুর দিকে চোখ রাঙিয়ে তাকাতেই মিতু আরিয়াতকে দাঁত কেলিয়ে একটা হাসি উপহার দিল। আরিয়াত দাঁতে দাঁত চেপে বলল, বাড়ি চল বাজিগুলো, তারপর তোদের ক্লাস নিচ্ছি। রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে মিতু, আনিশা, তোহফা। আরিয়াত হাতে করে আইসক্রিম নিয়ে এসে আনিশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখ ঠিক আছে কিনা। তোর চকলেট ফ্লেভারের আইসক্রিম পাইনি তাই ভ্যানিলাটা এনেছি। আনিশা আরিয়াতের হাত থেকে আইসক্রিম নিয়ে মিষ্টি হেসে বলল, সমস্যা নেই, চলবে।
আদিয়াত, আর কিছু লাগবে? আনিশা, আমাদের কিছু লাগবে না। মা বলেছে প্রেসারের ঔষধ নিয়ে যেতে। নাম মনে আছে তো? আদিয়াত, হ্যাঁ আছে। তোরা এক পাশে দাঁড়া, আমি নিয়ে আসছি। আদিয়াত চলে যেতে নিয়ে কিছু একটা ভেবে তোহফার দিকে ফিরে তাকিয়ে বলল, তোমার কোনো মেডিসিন লাগবে? তুমি না ঘুমের মেডিসিন নাও? আছে নাকি লাগবে? তোহফা আদিয়াতের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, আমি আর ঘুমের মেডিসিন? মাথার উপর দাঁড়ানো বড় এক আম গাছের ছোট এক ডালে বসে আছে একটি শালিক পাখি। পাখিটি মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর একটু পর পর ঠোঁট নাড়িয়ে শব্দ করছে। একটু পর আরেকটা শালিক পাখি এসে প্রথম পাখিটির পাশে বসতেই প্রথম পাখিটি ঠোঁট নাড়িয়ে কিচিরমিচির শব্দ করতে লাগলো। প্রথম পাখিটির কিচিরমিচিরের মাঝেই একটু পর পর দ্বিতীয় পাখিটি ঠোঁট নাড়িয়ে শব্দ করতে লাগলো। কিছুক্ষণ এভাবে চলতে থাকার পর কিচিরমিচির বন্ধ করে একটু ডালে বসে থেকে দুটো পাখি একসাথে ডাল থেকে উড়ে চলে গেল। বেলকনির এক কোণে চুপটি করে দাঁড়িয়ে এতক্ষণ পাখিদের কার্যকলাপ দেখছিল তোহফা আর আনিশা। পাখি দুটো উড়ে চলে যেতেই আনিশা বলে উঠল, সো কিউট না ভাবি? দেখলে বয়ফ্রেন্ড পাখিরা একটু দেরিতে আসায় তার গার্লফ্রেন্ড পাখিরা তার উপর কি রাগটাই না ঝাড়লো। আর বয়ফ্রেন্ড পাখিরাও কি সুন্দর নিজের গার্লফ্রেন্ডের রাগ ভাঙিয়ে ছাড়লো। সো কিউট। আনিশার কথা শুনে তোহফা মুচকি হেসে বলল, অন্য কিছু বাদ দিয়ে পাখি দুটোকে সোজা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে দিলে। আমি 100% শিওর এই পাখিগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। তাই তো এত সুন্দর করে একজন আরেকজনকে মানালো। হায় আফসোস, হায় আফসোস। যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে হয়তো সেও আমাকে এভাবে সুইট করে মানাতো। ফুটা কপাল আমার, একটা বয়ফ্রেন্ড ও কপালে জুটলো না। আফসোসের সুরে তোহফা আনিশার সাথে তাল মিলিয়ে আফসোসের সুরে বলল, আহারে, আমার ননদিনীর কত দুঃখ। চিন্তা করো না, আমি আজকেই মাকে বলল তোমায় যেন অতি তাড়াতাড়ি সিঙ্গেল থেকে মিঙ্গেল করার ব্যবস্থা করে। দূর কি যে বল, এত তাড়াতাড়ি বিয়ে করবে কে শুনি? মাত্র তুমি আমাদের বাড়িতে এসেছো, তোমাকে আগে দজ্জাল ননদের মতো জ্বালিয়ে পুড়িয়ে ভাজা ভাজা করবো, তারপরে এ বাড়ি থেকে যাব। তার আগে এক পাও নড়বো না আমি এ বাড়ি থেকে। আনিশার কথা শুনে তোহফা মিটমিট করে হেসে বলল, হায় আল্লাহ, বলে কি এই মেয়ে? তুমি আমায় এত অত্যাচার করার কথা ভেবে রেখেছ? তোমার এত সব অত্যাচার সহ্য করতে পারবো তো আমি? দেখো, সব অত্যাচার সহ্য করার আগেই যেন পরবারে না গমন করি। তোহফার কথা শুনে আনিশা মৃদু চেঁচিয়ে রাগী গলায় বলল, ভাবি, কি সব কথা বল তুমি? যাও, তোমার সাথে আর কোন মজাই করব না। আনিশাকে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তোহফা আনিশার হাত ধরে বলল, আরে ভাই, রাগ করছো কেন? তুমি মজা করছিলে, সাথে আমিও তো মজা করছিলাম। আনিশা গাল ফুলিয়ে বলল, মরার কথা না বলে অন্যভাবেও মজা করা যায় ভাবি। এসব মজা আমার ভালো লাগে না। তোহফা মুচকি হেসে এক হাত দিয়ে নিজের কান ধরে বেবি ফেস করে বলল, সরি মাই ডিয়ার ননদিনী, এসব মজা আর করব না। আনিশা তোহফার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, সত্যি তো? তোহফা উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই আনিশা তোহফাকে জড়িয়ে ধরে বলল, তাহলে ঠিক আছে, আর কখনো তুমি এমন মজা করবে না। আর মরার কথা তো ভুলেও মুখে আনবে না। এত বছর পর আমি আমার ভাবি রূপে বড় বোন পেয়েছি, তাকে আমি এত সহজে হারাতে চাই না ভাবি। তোহফা আনিশার কাজে মুচকি হেসে আনিশার মাথায় হাত বুলিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে গোপনে এক নিঃশ্বাস ফেলল। তোহফা এই বাড়ি তো এসেছে 1 মাসের বেশি হয়ে গেছে। এই বাড়ির প্রতিটা মানুষের কাছ থেকে সুন্দর ব্যবহার আর অফুরন্ত ভালোবাসা পেয়ে তোহফা মুগ্ধ। বাড়ির সবাই যে তোহফাকে এত তাড়াতাড়ি আপন করে সেটা তোহফার কল্পনার বাহিরে। তাদের কথা কাজে মনে হয় তোহফা এই বাড়িরই মেয়ে। তোহফা নতুন করে সব পেয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে। তোহফা জানে কেউ চাইলেও তার পিছনের কালো অতীত ভুলতে পারে না, কেননা অতীত ভোলা কষ্টের। নিজে অতীত ভুলে থাকতে চাইলেও মানুষ ঘুরে ঘুরে তার কালো অতীত সামনে হাজির করে। তারপরেও তোহফা তার পিছনের কালো অতীতটাকে ধামাচাপা দিয়ে আগে বাড়তে চায়।
এই সুন্দর পরিবেশে সবার ভালোবাসা নিয়ে সে নিজের একটা সুন্দর জীবন গড়তে চায়। তার এই কাজে সে কতটুকু সফল হবে সে নিজেও জানে না। তোহফা আগে ডিনার শেষ করে নিজের রুমে এসে বেড ঠিক করছে। কিছুক্ষণ পর আরিয়াত রুমে ঢুকে তোহফাকে এক পলক দেখে কোন কথা না বলে অফিসের ব্যাগ নিয়ে সোফার এক কোণে বসে পড়ল। ব্যাগ থেকে ফাইল বের করে তাতে চোখ বুলাতে লাগলো। তোহফা নিজের হাতের কাজ শেষ করে রুম থেকে চলে যেতে নিলেই আরিয়াত ফাইলের দিকে চোখ রেখেই বলল, শোনো। আরিয়াতের ডাক শুনে তোহফা ঘুরে দাঁড়াতেই আরিয়াত বলল, এদিকে এসো। তোহফা গুটি গুটি পায়ে আরিয়াতের সামনে এসে দাঁড়াল। আরিয়াত তোহফার দিকে তাকিয়ে দেখে তোহফা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তোহফা সবার সাথে নর্মাল বিহেভ করলেও আরিয়াতের সামনেই তার কাচুমাচু শুরু হয়ে যায়। তোহফা সব সময় আরিয়াতর সামনে থেকে পালিয়ে বেড়ায়। তোহফা নিজেও জানে না কেন সে আরিয়াতের সামনেই এমন করে, কেন সে আরিয়াতের সামনে আসলেই সব গুলিয়ে ফেলে। সে তো আরিয়াতের সাথেও নর্মাল বিহেভ করতে চায়, তাহলে কেন সে পারে না? এদিকে তোহফার ব্যবহার দেখে আরিয়াত মনে মনে হতাশ হয়। আরিয়াত খুঁজে পায় না তোহফা তার সাথে কেন এমন করে। সে তো কোন সময় তোহফার সাথে রুড বিহেভ করে না, এমনকি তার কোন কাজেও পাবন্দি লাগায় না। তাহলে কেন তোহফা তাকে এত এড়িয়ে চলে, তার সাথে কথা বলতে সংকোচ বোধ করে? তোহফাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়াত কিছুটা গম্ভীর গলায় বলল, আমি কি বাঘ না ভাল্লুক, নাকি রাক্ষস বা জম্বি? তুমি আমায় এত ভয় পাও কেন? আরিয়াতের গম্ভীর গলার কথা শুনে তোহফা তুতলিয়ে বলল, ভয়? ভয় কেন পাবো? আমি তো একটু এমনি, তা তো দেখতেই পাই। বাড়ির সকলের সাথেও যে তুমি এভাবে কথা বল। তোহফা আরিয়াতের কথা শুনে কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। আরিয়াতের প্রশ্নের উত্তর তোহফার কাছে নেই। মাঝে মাঝে তোহফার কাজে তোহফা নিজেই বিরক্ত হয়। সেখানে আরিয়াতকে সে কি বা জবাব দিবে? তোহফাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়াত আবার গম্ভীর গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন? তোহফা আমদা আমদা করে বলল, আপনি ভুল ভাবছেন। আসলে আরিয়াত তোহফার কথার মাঝেই পিছন থেকে একটা প্যাকেট হাতে তুলে নিয়ে তোহফার দিকে প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার। তোহফা আরিয়াতের হাতের প্যাকেটের দিকে তাকিয়ে থেকে আরিয়াতের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই আরিয়াত তোহফার চোখের ভাষা বুঝতে পেরে বলল, তোমার জিনিস তুমি খুলে দেখ। কথাটা বলে আরিয়াত তোহফার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। বেডের এক কোণে বসে তোহফা কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুলতেই তোহফার মুখ হা হয়ে গেল। প্যাকেটের ভিতর রয়েছে কতগুলো রং বেরঙের কাচের চুড়ি, সাথে কতগুলো চকলেট, সাথে ছোট একটা চিরকুট। তোহফা চিরকুটটা হাতে নিয়ে দেখতে পেলে সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, নানুর কাছে শুনেছি বিয়ের পর মেয়েদের নাকি খালি হাতে থাকতে নেই, তাই তো তোমার হাত ভরিয়ে রাখতে ছোট এই উপহার। জানি স্বর্ণের চুরি না দেওয়াতে তুমিও আনিশা ও মিতুর মতো আমায় কিপটে বলবে। আসলে কি জানো, এই কাচের চুড়িগুলো যখন একে অপরের সাথে মিশে রিনঝিন শব্দ করে সেই শব্দটা আমার অনেক ভালো লাগে। তাই চিরকুটটা পড়তেই তোহফা মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। তোহফা হাত দিয়ে চুড়িগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝটপট দুহাতে দুমুঠো করে কাচের চুড়ি পরে নিল। তোহফা দুহাত নাড়িয়ে শব্দ করতে লাগলো। চুরির ঝিনঝিন শব্দ কানে যেতেই খিলখিল করে হেসে উঠল তোহফা। তোহফা এক ধ্যানে নিজের হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে রয়েছে। তোহফার চোখে মুখে হাসি ঝিলিক উপচে পড়ছে। তোহফা শেষ করে এত খুশি হয়েছিল তা তার জানা নেই। নিজের খুশি নিজের কাছে ধরে রাখতে না পেয়ে তড়িঘড়ি করে চিরকুটটা কাবার্ডে নিজের কাপড়ের ভাঁজে রেখে প্যাকেটটা হাতে নিয়ে আনিশার রুমের দিকে চলে গেল। তোহফা রুম থেকে বের হতেই আরিয়াত মুখে হাসি নিয়ে রুমের আলো থেকে বের হলো। আরিয়াত এতক্ষণ আড়ালে থেকে তোহফার কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। তোহফার যে কাচের চুড়ি পছন্দ সেটা আরিয়াত আনিশার থেকেই জেনেছে। আনিশার সাহায্য নিয়ে আরিয়াত তোহফার জন্য চুড়িগুলো কিনেছে। আরিয়াত ভাবতেও পারেনি সামান্য কাচের চুড়ি পেয়ে যে তোহফা এত খুশি হবে। আরিয়াত এই ছোট্ট উপহার পেয়ে তোহফাকে এত খুশি হতে দেখে তোহফার উপর থেকে আরিয়াতের সকল রাগ অভিমান চলে গেল। কফি হাউজে কোণের এক টেবিলে সামনাসামনি বসে রয়েছে তাহমিদা আর আনিশা।
তাহমিদা অধিক আগ্রহ নিয়ে কফি হাউজের দরজার দিকে তাকিয়ে রয়েছে। এমন ভাবে তাকিয়ে রয়েছে যে চোখের পলক ফালালেই তার কাঙ্ক্ষিত জিনিসটা হারিয়ে যাবে। আনিশা বারবার ঘড়ি দেখছে আর তাহমিদার কাজে বিরক্ত হচ্ছে। আনিশার ইচ্ছে করছে তাহমিদাকে ঠাটিয়ে কয়েকটা লাগাতে। পাবলিক প্লেস দেখে আনিশা নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখছে। আনিশা অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে বসে থাকার পর নিজের রাগটাকে দমিয়ে রাখতে না পেরে মৃদু আওয়াজে রাগী গলায় বলল, ওই ছেমড়ি, আর কতক্ষণ এমনে বইসা থাকুম? তোর ওই সাগর সমুদ্র এখন তোরে আসে না কেন? ঢেউয়ের খেলায় কি রাস্তা হারাইয়া ফালাইছে নাকি? তাহমিদা দরজার দিকেই চোখ রেখে বলল, আমারও তো একই কথা। ও এখনো আসছে না কেন? আমার খুব চিন্তা হচ্ছে জানিস। ও রাস্তায় কোন বিপদে পড়লো না তো? আমি কি একটু ফোন দিয়ে জিজ্ঞেস করবো এত দেরি হচ্ছে কেন? তাহমিদার কথা শুনে আনিশার চেপে রাখা রাগটা বেড়ে গেল। আনিশা দাঁতে দাঁত চেপে বলল, তোর ন্যাকামি বন্ধ কর, তা না হলে আমি ভুলে যাব এটা রেস্টুরেন্ট। তাহমিদা আনিশার দিকে বেবি ফেস করে তাকিয়ে কিছু বলার আগেই আনিশা চোখ রাঙিয়ে বলল, তুই কি চাস আমি এই পাবলিক প্লেসে তোর 13টা বাজাই? তাহমিদা কাঁদো কাঁদো হয়ে বলল, তুই আজকেও আমার সাথে এভাবে কথা বলবি? আনিশা তেজি গলায় বলল, কেন আজকে কি তোর বিয়ে লাগছে না? তুই মইরা যাবি যে তোর লগে এমনে কথা বলতে পারুম না? এমনিতেই তুই আমায় জোর কইরা এখানে আনছস, তার উপরে 1 ঘন্টা ধরে খালি মুখে বসাইয়া রাখছস। পারলি না তো এতক্ষণে 1 হট কাপ খাওয়াইতে? তাহমিদা চোখ বড় বড় করে আনিশার দিকে তাকিয়ে বলল, 2 কাপ কোল্ড কফি খাইছস, তারপরেও বলতাছস আমি তরে কিছু খাওয়াই নাই? আনিশা মাথা চুলকে বলল, আমি হট কফির কথা বলছি। কোল্ড কফি সেন খাওয়াইছস, হট কফি তো আর খাওয়াস নাই। তুই এমনিতেই আজকে হট হয়ে আছিস। 2 কাপ কোল্ড কফি খাওয়ানোর পরেও তোর সামনে আমার বইসা থাকতে কষ্ট হইতাছে। হট কফি খাওয়াইলে তো আমি তো ভালো কথা এই কফি শপ খুঁজে পাওয়া যাইব কিনা সন্দেহ। আনিশা কটমট করে তাহমিদার দিকে তাকিয়ে কিছু বলার আগেই তাহমিদা দরজার দিকে তাকিয়ে মৃদু চেঁচিয়ে বলল, আনু, এ এসে পড়েছে, ও এসে পড়েছে। বাকি কথা পরে হবে, আগে দেখ তো আমার সব ঠিক আছে কিনা। তাহমিদা নিজের ড্রেস চুল ঠিক করতে উঠে পড়ে লাগে কথাগুলো বলল। তাহমিদার কাজে আনিশা নিজের রাগ ভুলে হা করে ওর দিকে তাকিয়ে রইল। অন্ধকার রুমে হাঁটুতে মুখ গুজে বসে নীরবে চোখের পানি ফেলছে আনিশা। পাশে পড়ে থাকা ফোনে আনিশা আর তাহমিদার দুষ্টুমিষ্টি খুনসুটি গ্রাফিক দিয়ে একটা ভিডিও প্লে হচ্ছে, যেখানে রয়েছে দুজনে হাজারো স্মৃতি। আনিশা পুরনো স্মৃতিগুলো মনে করছে আর টুকরে কেঁদে উঠছে। আজকে তাহমিদার থেকে সে যে ব্যবহার পেয়েছে, এমন ব্যবহার আনিশা কখনো আশা করেনি। আনিশা শত চেষ্টা করেও কফি হাউজে তাহমিদার করা ব্যবহার কথা ভুলতে পারছে না। ফ্ল্যাশব্যাক। তাহমিদা নিজেকে পরিপাটি করতে করতে ব্যস্ত গলায় বলল, আনু, তুই উঠে অন্য টেবিলে গিয়ে বসো তো। ও এসে তোর সামনে কথা বলতে সংকোচ বোধ করবে। তাহমিদার কথা শুনে আনিশা চোখ রাঙিয়ে তাহমিদার দিকে তাকালো। কিছু করা কথা বলার আগেই তাহমিদা বলল, শোন আনু, তোর যা বলার সব কথা পরে বলিস, এখন আমি তোর কোন কথাই শুনতে চাচ্ছি না। বিবেক খাটিয়ে বোঝার চেষ্টা কর, 2 দিন পর আমাদের বিয়ে। বিয়ের আগে তার সাথে আমার অনেক পার্সোনাল কথা আছে যা আমি সরাসরি তাকে বলতে চাই। তাই এখন তুই আমাদের মাঝে থেকে আমাদের ডিস্টার্ব না করলেই খুশি হব। তাছাড়া ওর ক্লাস ছাড়া বাকি সবার সাথে পরিচিত হতে, কথা বলতে তেমন একটা পছন্দ করে না। তাহমিদার কথা শুনে আনিশা অবাক হয়ে তাহমিদার দিকে তাকিয়ে রইল। এই তাহমিদাকে আনিশার কাছে বড্ড অচেনা লাগছে। এই তাহমিদা আর একটু আগের তাহমিদার সাথে দিন রাতের ব্যবধান খুঁজে পাচ্ছে আনিশা। আনিশা নরম গলায় বলল, তাহলে আমায় নিয়ে এসেছিস কেন? তাহমিদা তাড়া দিয়ে বলল, এত কথা বলছিস কেন তুই? যেতে বলেছি জানা। তোকে এনে তো আর শুধু শুধু বসিয়ে রাখি নাই। 2 কাপ কফি খাইয়েছি। তাড়াতাড়ি অন্য টেবিলে যা। তাহমিদার কথার প্রতি উড়ে আনিশা কিছু বলতে গিয়ে থেমে গেল, কেননা ওর উডবি হাজবেন্ড অনেকটা সামনে চলে এসেছে। আনিশা তাচ্ছিল্য হেসে ব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে টেবিলের উপর রেখে বলল, ট্রিটটা আমার তরফ থেকে।
গুড লাক। কথাটা বলে আনিশা বড় বড় পা ফেলে কফি হাউস থেকে বের হয়ে যায়। মনের মাঝে এক রাশ কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। তাহমিদা বরবারই একজন নিজস্বার্থপর মেয়ে। নিজের স্বার্থ হাসিল করার আগে সে সবার সাথে একেবারে পানির মতো মিশে যেতে পারে, আর স্বার্থ শেষ হলে তাকে ছুঁড়ে ফেলে দিতেও দুবার ভাবে না। তাহমিদার বাড়ি শহরের বাহিরে থাকায় তাহমিদাকে হোস্টেলে থেকে লেখাপড়া করতে হয়। শহরে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও তেমন তার নেই। আনিশার সাথে বন্ধুত্ব করার পর আনিশার ফ্যামিলির লোকদের সাথেও তাহমিদার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাহমিদাকে আনিশা সব সময় তাহমিদাকে পড়ালেখা, টাকা পয়সা সব দিক দিয়ে যতটুকু সাথে কুলিয়েছে সাহায্য করেছে। এমনকি তাহমিদার একা হোস্টেলে থাকতে অসুবিধা হয় দেখে আনিশা বাড়ির সবার সাথে এক প্রকার যুদ্ধ করে তাহমিদার সাথে হোস্টেলে থেকেছে। তাহমিদার যখন যেটা করতে বলেছে মুখে কিছুটা নানা করেও দু চারটা কথা শুনিয়েও সেটা হাসি মুখে করে দিয়েছে। আনিশা কিছুটা দুষ্টু পাগলাটে টাইপ মেয়ে হলেও তার মনটা অনেক ভালো। মনের মাঝে কোন প্যাচ নেই। হাসি মুখে কেউ দুটো কথা বললেই সহজে গড়ে যায়। এতদিন তাহমিদার আনিশাকে দরকার ছিল, তাই সে হাসি মুখে আনিশার সকল পাগলামো মুখ বুঝে সহ্য করে গেছে। দুদিন পর তাহমিদার বিয়ে। বিয়ের পর তাকে আর হোস্টেল থাকতে হবে না। তাছাড়া তার কোন সমস্যা সুবিধা অসুবিধা হলে তার বড়ই সব সমাধান করতে পারবে। তাই এখন আর আনিশার মতো মেয়ের পাগলামো সহ্য করার কোন মানেই হয় না। তাহমিদার মতো এখনো এমন অনেক ফ্রেন্ড আছে যারা এমন একটা ভাব নিয়ে থাকে যে তারা নিজের ফ্রেন্ডের জন্য নিজের কলিজা ছিঁড়ে দিয়ে দিতে পারবে। কিন্তু সেই ফ্রেন্ডগুলোই কখন যে ফ্রেন্ডদের এর কলিজায় আঘাত করে চলে যায় সেটা কেউ কল্পনাও করতে পারে না। আদিয়াত অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই ফ্যানের সুইচ অন করে দিল। বেডে এক পাশে হাতে থাকা অফিসের ব্যাগটা রেখে শার্টের উপরের দুটো বোতাম খুলে ফ্যান বরাবর বেডে বসে পড়ল। ঘামে আদিয়াতের শার্ট চিপচিপে ভিজে রয়েছে। আদিয়াত দু হাত পিছনে দিয়ে মাথা উঁচু করে চোখ বন্ধ করে বসে গায়ে হাওয়া লাগাতে লাগলো। আজকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে তার। কিছুক্ষণে কিভাবে বসে থাকার পর রিনঝিন শব্দ কানে আসতেই আদিয়াত চোখে খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। চোখের ভুল ভেবে চোখ বন্ধ করে পুনরায় আবার চোখ খুলে সামনে তাকালো। না, আদিয়াত চোখে ভুল দেখছে না। সে যা দেখছে সব ঠিক দেখছে। তোহফা সত্যি সত্যি তার সামনে অপসরী সেজে দাঁড়িয়ে রয়েছে। তোহফা আজ লাল মোটা পাড়ের কালো শাড়ি পরেছে, সাথে দু হাত ভর্তি কাচের চুড়ি, সাথে হালকা একটু সাজ। এতেই যেন তোহফাকে আদিয়াতের কাছে অপসরী লাগছে। তোহফা আদিয়াতকে নিজের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হাতে থাকা শরবতের গ্লাসটা আদিয়াতের দিকে বাড়িয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আদিয়াত বিস্ময় কাটিয়ে উঠতে না পেরে তোহফার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, মাশাআল্লাহ, একদম অপসরী লাগছে। তোহফার হাত এতক্ষণ এমনিতেই মৃদু কাঁপছিল। আদিয়াতের কথা শুনে তোহফার হাত আরো কাঁপতে লাগলো। তোহফা মাথাটা আরেকটুকু নিচু করে মিনমিনে গলায় বলল, ঠান্ডা লেবুর শরবত। তোহফার কথা আর চুরির শব্দে আদিয়াতের ঘোর কাটে। আদিয়াত তোহফার কাঁপতে থাকা হাত থেকে শরবতের গ্লাসটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। তোহফা কিছু না বলে মাথা নিচু করে চলে যেতে নিলে আদিয়াত বলল, শোনো। আদিয়াতের ডাকে তোহফা ঘুরে দাঁড়াতেই আদিয়াত পকেট থেকে নিজের ফোনটা বের করে দিয়ে তোহফার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বিচ্ছু বাহিনীর কাউকে দিয়ে আমার অপসরীর কিছু ছবি তুলে নিও। আমার সাথে ছবি তুলতে তো সে লজ্জা পাবে, তাই আপাতত নিজের ইচ্ছাটাকে চাপা দিয়ে রাখলাম। কথাটা বলে আদিয়াত নিজেই ফোন তোহফার হাতে গুজে দিয়ে ওয়াশরুমে চলে গেল। তোহফা বোকার মতো ফোন হাতে নিয়ে আদিয়াতের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আদিয়াত কিসের ছবি তোলার কথা বলল তা ভাবতে লাগলো। আদিয়াতের কথার মানে বুঝতে পেরে তোহফার মুখে লাজুক হাসি ফুটে উঠল। তোহফা তড়িঘড়ি রুম থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলো। সাথে মনে মনে পণ করলো আজ সে আদিয়াতের সামনে আর ভুলেও আসবে না, কিছুতেই না। দরজার সামনে যেতেই তোহফার হাতে থাকা আদিয়াতের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তোহফার বাবা লেখা নামটা দেখে তোহফা থমকে দাঁড়িয়ে গেল। রিং হয়ে কল কেটে যাওয়ার পর দ্বিতীয়বার রিং হতেই তোহফা হুঁশের। তোহফা কলটা রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতেই পুনরায় কলটা কেটে গেল।
তাহের রহমান আদিয়াতকে কেন ফোন দিয়েছে? আদিয়াতকে ফোন দেওয়ার পিছে তার কোন উদ্দেশ্য আছে কিনা? ফোনের দিকে তাকিয়ে এমন নানান কথা ভাবতে ভাবতে পুনরায় ওই নাম্বার থেকে একটা ভয়েস মেসেজের। তোহফার আদিয়াতের ফোনের পাসওয়ার্ড জানা থাকায় কাবা কাবা হাতে ফোনের লক খুলে ভয়েস মেসেজটা প্লে করলো। ভয়েস মেসেজে তোহফা যা শুনল তাতে তার বাবার প্রতি তার ঘৃণার মাত্রা আরো কয়েক গুণ বেড়ে গেল। আদিয়াত লম্বা একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে তোহফা বেডের এক কোণে মাথা নিচু করে বসে রয়েছে। আদিয়াত কোন কথা না বলে হাতের তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেগুনিতে চলে গেল। তাওয়াল বেলকানির রশিতে ঝুলিয়ে রেখে এসে বেডের সাথে হেলান দিয়ে বসল। তোহফা আদিয়াতের উপস্থিতি বুঝতে পেরে যেভাবে বসা ছিল সেভাবে থেকেই কাঁপা কাঁপা গলায় বলল, আমি ডিভোর্স চাই। তোহফার কথা শোনা মাত্রই আদিয়াত সোজা হয়ে বসে মৃদু চেঁচিয়ে বলল, মানে কি সব বলছো তুমি? তোহফা চোখ মুখ শক্ত করে চেঁচিয়ে বলল, মানে আমার ডিভোর্স চাই। রাস্তার এক পাশে বেঞ্চের উপর বসে দুই হাতে মাথা চেপে ধরে রয়েছে আদিয়াত। মাথায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। মনের মধ্যে কেমন এক শূন্যতা অনুভব করছে, যা সে কখনো আগে অনুভব করেনি। চোখের সামনে বারবার তোহফার মুখটা ভেসে উঠছে। আদিয়াত তখন তোহফার কথা থেকে তোহফার চেহারা দেখে বেশি চমকে গিয়েছিল। যেই চেহারায় সব সময় ভয় আর লাজুকতায় ঘিরে থাকে সেখানে এসে ভিড় করেছিল অভিমান আর ক্রোধ। টলমল চোখের ভাষা বলছে এক কথা আর মুখে বলছে আরেক কথা। আদিয়াত তোহফার চেহারা দেখেই ধরে নিয়েছিল তোহফার কিছু একটা হয়েছে, যার জন্য সে এমন কথা বলছে। আদিয়াত ভেবে পাচ্ছে না মুহূর্তের মধ্যে তোহফার কি এমন হয়ে গেল যার জন্য তোহা এমন করছে। এখন কথা বলালে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। তাই আদিয়াত কথা না বাড়িয়ে তোহফার প্রতি মনের মাঝে এক রাশ অভিমান নিয়ে কোনটু শব্দ না করে রুম থেকে চুপচাপ বের হয়ে গিয়েছিল। হয়তো আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারিনি, আমার ভালোবাসা দিয়ে তোমার মনে নিজের জায়গা করে নিতে পারিনি, তোমার মনে তিল পরিমাণ বিশ্বাস জোগাড় করতে পারিনি। তাই তো তুমি এতদিন আমার সাথে থাকার পরেও মুখ ফুটে তোমার সম্পর্কে আমায় কিছু বলনি। আমি চেয়েছিলাম তুমি ভালোবেসে নিজ থেকে তোমার মনের সব কথা আমায় বলবে, কিন্তু তা আর হলো কোথায়? আজকে তোমার কথায় আমার মনে যে দাগ কেটেছে সে দাগ মিটবে কিনা আমি নিজেও জানি না। কথাগুলো মনে মনে বলে আদিয়াত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আদিয়াত অনেক রাত করে বাড়িতে ফিরল। নিজের কাছে এক্সট্রা চাবি থাকায় কাউকে বিরক্ত না করে সোজা নিজের রুমের দিকে চলে গেল। রুমের মধ্যে লাইট ফ্যান অন করা। আদিয়াত রুমে ঢুকে পুরো রুমে একবার চোখ বুলিয়ে তোহফাকে খুঁজে নিল। কোথাও তোহফা নেই। আদিয়াত ভাবলো হয়তো তোহফা আনিশার রুমে আছে। তোহফাকে এসে রুমে না পেয়ে তোহফার প্রতি চাপা অভিমানটা আরো বেড়ে গেল। তাই অত না কেটে ফ্রেশ হতে চলে গেল। আদিয়াত ফ্রেশ হয়ে বের হয়ে পুরো রুমে চোখ বুলিয়ে নিজের তাওয়ালটা খুঁজে নিল। কোথায় তাওয়াল দেখতে না পেয়ে বেলকনির দিকে পা বাড়ালো। বেলকনি পা রাখতেই আদিয়াতের চোখ বড় বড় হয়ে গেল। তোহফা বেলকনির ফ্লোরের এক কোণে পড়ে রয়েছে, সাথে কিছু একটা বিড়বিড় করছে। আদিয়াত তড়িঘড়ি তোহফার সামনে হাঁটু গেড়ে বসে বেশ কয়েকবার তোহফাকে ডাক দিল, কিন্তু তাতে কোন কাজ হলো না। সে নিজের মতো কিছু একটা বিড়বিড় করেই চলেছে। আদিয়াত তা শোনার জন্য তোহফার মুখের সামনে কান পেতে বসতেই তোহফার ভাঙা ভাঙা গলার কথা আদিয়াতের কানে এসে পৌঁছালো, প্লিজ আপনি আমায় ছেড়ে চলে যাবেন না। আমাকে ওই জেলখানায় আর পাঠাবেন না। আপনাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না। এবার সেখানে গেলে আমি মরেই যাব। বাবা আমায় মেরে ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি বাঁচতে চাই। আমি আপনার সাথে বাঁচতে চাই। আদিয়াত কোন কথা না বলে কিছুক্ষণ তোহফার মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে থেকে মনে মনে সিদ্ধান্ত নিল সে নিজের থেকেই তোহফার সাথে তার বিষয়ে কথা বলবে, তার অতীত সম্পর্কে জানতে চাইবে। কথাটা ভেবেই দীর্ঘ নিঃশ্বাস এক নিঃশ্বাস ফেলে তোহফাকে বাজা করে কয়ে রুমের দিকে পা বাড়ালো। কলিং বেলের শব্দ শুনে আসফিয়াত তোহফার ফুপি দরজা খুলে তোহফাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। কেননা যাকে বিয়ের পর নানান ভাবে বলে কয় নানান অজুহাত দিয়ে এই বাড়িতে একবারের জন্য আনতে পারেনি, তাকে দেখে তো চমকানোটাই স্বাভাবিক। আসফিয়া অবাক কণ্ঠেই বললেন, তোহফা তুই? তোহফা মলিন হেসে বলল, ভেতরে আসতে দেবে না ফুপি।
আসফিয়া দরজার থেকে সরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আয় ভেতরে আয়। তোহফা ভিতরে ঢুকতেই আসফিয়া দরজার সামনে দাঁড়িয়ে বাহিরে তাকিয়েও কি ঝুঁকি মেরে বলল, কিরে তুই একা কেন, জামাই বাবাজি আসে নাই? তোহফা আশেপাশে চোখ বুলিয়ে বলল, বাবা বাড়িতে নেই। আসফিয়া কিছুটা তুতলিয়ে বলল, তোর বাবা? না, নেই তো বাড়িতে। ভাইজান বাড়িতে নেই। কি হয়েছে তোর বল তো? তোকে এমন দেখা যাচ্ছে কেন? হুট করে একা একা চলে আসলি যে? ওই বাড়িতে কিছু হয়েছে? তোহফা মাথাটা নিচু করে বলল, আমি ওই বাড়ি থেকে একেবারে জন্য চলে এসেছি ফুপি। কথাটা শোনার সাথে সাথেই আসফিয়া এর কপালে ভাঁজ পড়ে গেল। সে উত্তেজিত হয়ে বলল, কেন? কি হয়েছে? তারা কি তোকে মারধর করেছে? কি হয়েছে বল আমায়। যদি কিছু করে থাকে তাহলে সবগুলোকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো। তোহফা ভাঙ্গা গলায় বলল, না ফুপি, কেউ আমায় কিছু বলেনি। এমনকি তারাও জানে না আমি একেবারে চলে এসেছি। তোমার অসুস্থর কথা বলে আমি এখানে এসেছি। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। কেন? ওই বাড়ির লোকজন কি ভালো না? সেখানে কি তুই সুখে ছিলি না? তোহফা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার কপালে সুখ নেই ফুপি। আমার কপালে সুখ নেই। বিয়ের আগে তো বাবা কম অত্যাচার করেনি। দিনরাত মেন্টালি প্রেশার দিয়েছে, গায়ে হাত তুলেছে, তা তো সব নিজের চোখেই দেখেছো তুমি। বিয়ের পর একটু সুখে দেখাবে ভেবেছিলাম, একটু সুখে থাকবো। তা আর হলো না ফুপি। বাবা আমায় সুখে থাকতে দিল না ফুপি, সুখে থাকতে দিল না। কথাগুলো বলতে বলতে তোহফার হেঁচকি উঠে গেল। আসফিয়া তোহফাকে চেয়ারে বসিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কি হয়েছে বলবি তো? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলি? নতুন করে কি করেছে ভাইজান? তোহফা চেঁচিয়ে বলল, কি করেনি সেটা বল। বিয়ের আগে তো মেন্টালি প্রেশার দিয়ে আধপাগল বানিয়েছিল। বিয়ের আগেই তো ওই বাড়ির লোকদের নামে আজেবাজে কথা বলে আমার মনে তাদের প্রতি ভয় ঢুকিয়ে দিয়েছিল। তারা আমায় দাসী করে রাখবে, মারধর করবে। যে ছেলের কাছে বিয়ে দিচ্ছে সে অনেক খারাপ। মানুষ খুন করতেও তার হাত কাঁপে না। সে আমায় তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। যেই না জেনেছে আমি ওই বাড়িতে সুখে আছি সেটা তার সহ্য হলো না। আমার বরকে ফোন করে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করছে। সে যদি আমায় ডিভোর্স না দেয় তাহলে সে তাদের সবার ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে। তোমার ভাইজান একটা সাইকো ফুপি। মানুষকে কষ্ট দিয়ে সে পৈশাচিক আনন্দ পায়। আমার মাকে তো আর কম কষ্ট দিয়ে তিলে তিল শেষ করেনি। এখন আমার পিছনে লেগেছে। কি দোষ করেছিল আমার মা? কি দোষ করেছি আমি? বাবা হয়ে মেয়ের সাথে এমন অমানবিক আচরণ করতে তার কি একটুও কষ্ট হয় না? একটা কুকুর লালন পালন করলেও তো তার প্রতি একটু হলেও মায়া দয়া জন্মায়। তার কি মন বলতে কিছু নেই নাকি? তুই আমার মেয়ে হলে তো তোকে কষ্ট দিয়ে আমি কষ্ট পাবো। আমার মনে মায়া দয়া থাকবে তো ভালো কথা, আমার তো মনে নেই। মায়া দয়া আসবে কোথার থেকে? পিছন থেকে কথাটা কানে আসতেই তোহফা চমকে পিছনে তাকালো। পিছনে তাকাতেই তার চেহারায় ভয়ের আভা ফুটে উঠল। তোহফা তার ফুপির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ফুপি বাবা এখানে। আসফিয়া তাহের রহমানের সামনে গিয়ে তাকে টেনে অন্য রুমে নিয়ে যেতে চেয়ে বলল, ভাইজান তুমি ঠিক নেই। তোমাকে অন্য রকম লাগছে। চলো আমার সাথে। তাহের রহমান আসফিয়ার হাত ঝাড়া দিয়ে সরিয়ে হেলতে তুলতে হাতে বেল্ট পেঁচাতে পেঁচাতে তোহফার সামনে এসে বলল, কি যেন বলছিনি? তোকে কষ্ট দিয়ে আমার কষ্ট হয় না কেন? এক কথা কতবার বলবো, তুই তো আমার মেয়ে না। তোকে কষ্ট দিয়ে আমার কষ্ট হয় না। তুই যতই বাবা বাবা বলে মুখে ফেনা তুলিস না কেন, তাতে কিন্তু আমার এই পাষাণ মন একটুও গড়েনি। তোহফার কাছে তাহের রহমানকে কেমন যেন হিংস্র লাগছে। তাই সে তার কাছ থেকে পালিয়ে অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তাহের রহমান তার হাতের বেল্ট দিয়ে তোহফার পিঠে আঘাত করে। সাথে সাথে তোহফা গগন ফাটানো চিৎকার দিয়ে ওঠে। ফ্লোরের এক কোণে ব্যথায় কাতর হয়ে পড়ে রয়েছে তোহফা। পাশে বসে তাহের রহমান তোহফাকে দেখে পৌঁছাশিক হাসি দিচ্ছে। আসফিয়া তোহফা সেন্সলেস হয়ে গেছে ভেবে হাতে করে মদের বোতল নিয়ে এসে তাহের রহমানের সামনে বসে তার দিকে বোতলটা বাড়ায় দিয়ে বলল,
মেয়েটাকে যে এভাবে মারলেন ভাইজান, যদি মরে টরে যায় তখন কি হবে? আগে মরলে তো ব্যাপার ছিল না, এখন তো বিয়ে হয়েছে, এখন তো সমস্যা হতে পারে। আমায় কিন্তু ভয় করছে। কোন সমস্যা হবে না তো? তাহের রহমান মদের বোতলে চুমুক দিতে নিয়ে থেমে গিয়ে বলল, তোমার মুখে এসব কথা মানায় না বুঝলে। চিন্তার কোন কারণ নেই। কই মাছের প্রাণ কিছু হবে না। তাছাড়া এ মরলেই বা আমার কি? এর জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে। এর মুখের দিকে তাকিয়ে এর মায়ের সাথে আমার বিয়েটা হয়েছিল তা কি করে ভুলে যাব? এর কারণেই আমার বন্ধুরা আমায় নিয়ে হাসাহাসি করেছে। আমার ভালোবাসা আমায় ছেড়ে চলে গেছে। এদের তো আমি জানি মারতে চেয়েছিলাম। তোমার কথা মতো শুধু এদের বাঁচিয়ে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে পৌঁছাশিক আনন্দ পাচ্ছি। আর সবার কাছে আমি এক মহান মানুষ হচ্ছি। জানো, সবাই আমাকে বাহবাহ দেয়। সবাই বলে, ওই দেখ তাহের সাহেব, যে কিনা বিধবা মেয়েকে বিয়ে করে, তার মেয়েকেই নিজের মেয়ের মতো আদর স্নেহ দিয়ে লালন পালন করে বড় ঘর শিক্ষিত ছেলে দেখে বিয়ে দিয়েছে। কত মহান তিনি! তার মতো মানুষই হয় না। জানো না আপা, এসব শুনে মনটা তখন ঠান্ডা হয়ে যায়। আপা, তোমায় যে কি বলে ধন্যবাদ দিব আপা, আমি ভাষা খুঁজে পাই না। তোমার বুদ্ধিতে চলে আজ আমি এত এত সুনাম পাচ্ছি। আহা, কত বুদ্ধি তোমার! আসফিয়া কিছু না বলে হাসতে লাগলো। এতক্ষণ এদের সব কথাই তোহফার কানে গিয়েছে। শরীরে বেন্টের আঘাতের কারণে তার যতটা না কষ্ট হচ্ছে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এটা জানতে পেরে যেই ফুপিকে সে ছোট থেকে মায়ের মতো দেখে এসে যাকে নিজের কষ্ট দূর করার মাধ্যম ভাবত, সেই তাদের কষ্টের মূল কারণ ছিল। তোহফা সব শুনে যেন পাথর হয়ে পড়ে রইল। শরীরে আর মনে রক্ত ক্ষরণ হতে হতে সে চোখ বুজে নিল। তাহের রহমান তোহফার আপন বাবা নয়। তোহফার যখন 2 বছর তখন তোহফার আপন বাবা মারা যান। তোহফার মা ছিল তাহের রহমানের বাবার বন্ধুর মেয়ে। তিনি সব জেনে শুনেই তাহের রহমানের সাথে তোহফার মায়ের বিয়ে দেন। তাহের রহমান নিজের বাবাকে বাঘের মতো ভয় পেতে, তাই তিনি তার বাবার মুখের উপর কিছু না বলে বিয়ে করে নেন। বিয়ের পর থেকে শুরু হয় তোহফার মায়ের প্রতি অমানবিক অত্যাচার। তাহের রহমান তোহফাকে আরো অনেকবার বলেছে সে তার আপন বাবা নয়, কিন্তু তোহফা তা বিশ্বাস করেনি। কেননা তার মা বলেছে সেই তার আপন বাবা, তাই সে সেটাই বিশ্বাস করে বসে রয়েছে। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে বেড়ে আবিষ্কার করলো তোহফা। মাথাটা কেমন ঝিম ঝিম করছে তার, শরীরও কেমন ভার হয়ে রয়েছে। আশেপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। নিজের অবস্থান বুঝতে পেরে সে অবাক হয়ে গেল। তড়িঘড়ি করে উঠতে গেলে শরীরের ব্যথা এসে জেঁকে ধরল। ব্যথায় মৃদু শব্দ করে উঠল সে। আনিশা দরজার সামনে দাঁড়িয়ে মিতুর সাথে কথা বলছিল। তোহফার শব্দ পেয়ে দুজন তাড়াতাড়ি ছুটে যায় তোহফার কাছে। আনিশা তোহফার সামনে এসে উত্তেজিত হয়ে বলতে লাগলো, কি হয়েছে ভাবি? শরীর অনেক খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব। তোহফা আনিশার সাহায্য নিয়ে উঠে বসে মিনমিনে গলায় বলল, আমাকে একটু পানি দিবে? মিতু বেড টেবিল থেকে পানি ভর্তি গ্লাস আনিশার হাতে দিতে আনিশা আস্তে আস্তে তোহফাকে পানি খাইয়ে দিল। তোহফা পুরো রুমে পুনরায় চোখ বুলিয়ে বলল, আমি এখানে কেন? আমি না আমার বাড়িতে ছিলাম, এখানে কিভাবে? মিতু কিছু বলতে চাইলে আনিশা বাধা দিয়ে বলল, ভাবি তুমি এখন অসুস্থ, আগেই সুস্থ হও, তারপরে সব জানতে পারবে। তোহফা মৃদু হাসার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি। বল না এখানে কিভাবে এলাম আমি? মিতু থমথমে গলায় বলল, ভাইয়া এনেছে তোমায়। তোহফা এই বাড়ি থেকে বের হবার কিছুক্ষণ পর আরিয়াত বাসায় ফোন দেয় তোহফার খোঁজ নেওয়ার জন্য। তখন জানতে পারে তোহফা তার ফুপি অসুস্থ বলে ওই বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। তোহফা একা দেখে আইরিন বেগম মিতুকে সাথে পাঠাতে চেয়েছে, কিন্তু তাতে তোহফা সরাসরি তাকে মানা করে দিয়েছে। সব শুনে আরিয়াত দেরি না করে ওই বাড়ির উদ্দেশ্য রওনা হয়। আরিয়াত সে বাড়িতে গিয়ে তোহফার খোঁজ করলে আসফিয়া জানায় তোহফা আসেনি। আরিয়াত প্রথমে ভালোভাবে কথা বলে যখন দেখে কাজ হচ্ছে না, তখন তাকে হুমকি, পুলিশের ভয় দেখায়। তাহের রহমান বাড়িতে না থাকায় আসফিয়া ভয় পেয়ে আরিয়াতকে তোহফার কথা বলে দেয়। কথাটা শোনা মাত্রই তোহফা চমকে উঠল।
মুহূর্তে চেহারায় এসে ভর করলো ভয়ের ছাপ। তোহফা ওয়েজিদ হয়ে বলল, উনি আমায় এখানে এনেছে। উনি কোথায়? উনি ঠিক আছে তো? উনার কিছু হয়নি তো? আনিশা তোহফাকে সান্ত্বনা দিয়ে বলল, রিল্যাক্স ভাবি, ভাইয়া ঠিক আছে, কিছুই হয়নি তার। ভাইয়া তোমার জন্য মেডিসিন আনতে গেছে। কথাটা শোনা মাত্রই তোহফার শান্তির নিঃশ্বাস ফেল। বেডের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে নানান চিন্তায় ডুব দেয়। তার সব চিন্তার মধ্যে বড় চিন্তা হলো এই বাড়ির লোকদের সামনে দাঁড়িয়ে তাদের প্রশ্নের মোকাবেলা কিভাবে করবে সে। তার সম্পর্কে সব জানার পরেও কি তারা তাকে আগের মতো মেনে নিবে? দেখতে দেখতে কেটে গেছে অনেকদিন। তোহফা এখন শারীরিকভাবে আর মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তোহফাকে এখানে নিয়ে আসার পর তোহফা তাদের সবার কথা চিন্তা করে এখান থেকে চলে যেতে চেয়েছিল। সে চাইছিল না তার জন্য তাদের কারো ক্ষতি হোক, কিন্তু তোহফা সেটা করতে পারেনি। আরিয়াদের করা শাসন আর সারাক্ষণ নরজবন্দি করে রাখার কারণে তোহফা পালানো তো দূর, বাহির দরজার বাহিরেও পা রাখতে পারেনি। আরিয়াদের পরিবার কোনভাবেই তোহফার অতীত জানার জন্য তোহফাকে চাপ দেয়নি। অবশ্যই এতে আরিয়াদের হাত আছে। আরিয়াদি সবাইকে মানা করে দিয়েছিল তোহফাকে কোন রকম কিছু না জিজ্ঞেস করতে। সে যতটুকু জেনেছে ততটুকুই সবাইকে জানিয়েছে, আর বাকিটা তোহফার থেকে জানার অপেক্ষায় ছিল। তোহফা কিছুটা সুস্থ হবার পর নিজের থেকেই সবাইকে সবটা বলে। তোহার মুখে সবাই সবটা শুনে বাকরুদ্ধ হয়ে বসে থাকে। মানুষ যে এত খারাপ হতে পারে তা হয়তো তাদের জানা ছিল না। আসলাম সাহেব তাদের শাস্তির ব্যবস্থা করার কথা বললে তোহফা নানা নাকুতি মিনতি করে মানা করে, কেননা তোহফা নতুন করে কোন ঝামেলায় জড়াতে চায়নি। তোহফার নিষেধ করা সত্ত্বেও আরিয়াদ এক মোক্ষম সুযোগের আশায় ছিল। নিত্যদিন তাহের রহমান ফোন করে নানান ভাবে আরিয়াদকে হুমকি দিত। আরিয়াদ তাহের রহমানের সব হুমকি নীরবে সহ্য করে যেত। প্রতিবারে আরিয়াদের চুপ করে থাকতে দেখে তাহের রহমানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাহের রহমান একদিন আরিয়াদের অফিসে এসে নানান ভাবে আরিয়াদকে গালিগালাজ করে সাথে মারার হুমকি দেয়। তাতেই যেন আরিয়াদ হাতে চাঁদ পেয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে আরিয়াদ সবার সামনে তাহের রহমানের মুখোশ খুলে ফেলে। সবার সামনে তাহের রহমানের ভালো মানুষের মুখোশ খসে পড়তেই সবাই তাহের রহমানের নামে থুতু ছিটাতে থাকে। সাথে তো লোকের আজেবাজে নানান কথা ফ্রি। জনগণ যেমন মানুষকে মাথায় তুলে নাচতে পারে, তেমনি মাথা থেকে আছাড় মেরে নামাতেও তাদের দেরি লাগে না। সব যেন তাহের রহমানের হজম হচ্ছিস না। সকলের তুচ্ছতা ছিল তার সন্তুষ্টকে যেন চাপ সৃষ্টি করছিল। তাহের রহমান সবটা সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক করে। তার কিছুদিন পর সে মারা যায়। আসফিয়া ভাইয়ের শোকে আধপাগল হয়ে এখন মেন্টাল হাসপাতালে পেশেন্ট হয়ে বসে রয়েছে। এদিকে তাহমিদার বিয়ের দুদিন আগে কোন এক কারণে বিয়ে ভেঙে যায়। তাতে যেন তাহমিদা পুরো ডিপ্রেশনে চলে যায়। তাহমিদার বাবা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়ে উল্টাপাল্টা কিছু করার আগেই গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত ছেলের সাথে তাহমিদার বিয়ে দিয়ে দেয়। অপরদিকে আনিশা আর ফাহাদের মাঝে ছোট ছোট দুষ্টু মিষ্টি ঝগড়া থেকে নতুনের সম্পর্কের সৃষ্টি হয়। এখন শুধু তারা অপেক্ষায় আছে পরিবারকে জানিয়ে শুভ এক সময়ে। তোহফা বসে বসে হাত দিয়ে নখ খুঁটছে। সামনেই মিতু আর আনিশা গালে হাত দিয়ে গভীর চিন্তায় ডুবে রয়েছে। আনিশা তার চিন্তা থেকে বের হয়ে তোহফাকে বসে বসে নখ খুঁটতে দেখে রাগী গলায় বলল, ভাবি, আমার তোমার চিন্তায় মরছি আর তুমি বসে বসে নখ খুঁটছো। মিতু চলতো আমরা চলে যাই, তার আইডিয়া তাকেই বের করতে দে। তোহফা দু হাতে দুজনের হাত থাবা দিয়ে ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, প্লিজ আমার সুইট সুইট ননদেরা, আমায় একা ফেলে যেও না। আসলে হয়েছে কি, তোমার ভাইয়ের ব্যাপারে কিছু ভাবতে গেলেই আমার মাথা ফাঁকা হয়ে যায়। তার যে রাগ বাবা গো বাবা, কিছু বলতে গেলে না আবার ধরে আছাড় মারে। তোহফার কথা বলার ভাব ভঙ্গি দেখে আনিশা মিতু দুজনে একসাথে ফিক করে হেসে দিল। মিতুষ ভাবি গো ভাবি, কি যে কও তুমি, আমগো ভাইজানের মতো মাটির মানুষের নামে এত বড় অপবাদ তুমি কেমনে দিলা? তার তো রাগি নাই। তোহফা ভেঞ্চি কেটে বলল, এ হাসছে ভাইজানের হয়ে সুনাম গাইতে। তোমার ভাইজানের যদি রাগি না থাকতো তাহলে কি এতদিন আমার সাথে রাগ করে থাকতো? কথাটা বলেই তোহফা মুখটা মলিন করে ফেলল।
আদিয়াত সেদিনের ঘটনার পর তোহফা উপর রাগ করে ভালো করে তোহফার সাথে কথা বলেনি। এমনকি তোহফা কিছুটা সুস্থ হবার পর তোহফাকে আনিশার রুমে পাঠিয়ে দিয়েছে। তোহফা অনেকবার সাহস সঞ্চয় করে আদিয়াতের সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু প্রতিবারই আদিয়াত তোহফাকে ইগনোর করে চলে গেছে, নয়তো তোহফাকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। আনিশা তোহফার কাঁধে হাত রেখে বলল, ভাইয়া একটু অন্যরকম ভাবি। সহজে রাগ করে না, কিন্তু একবার রেগে গেলে সহজে কেউ তার রাগ ভাঙাতে পারে না। তুমি একটু সাহস করে ভাইয়ার সাথে কথা বল, দেখবে ভাইয়ার রাগ এমনিতেই পড়ে যাবে। তোহফা মুখে কিছু না বলে মলিন হাসল। মনে মনে পণ করলো যেভাবেই হোক আজ তার মান ভাঙিয়েই ছাড়ব। দরকার পড়লে 2-4টা না হয় চর থাপ্পড় পড়লো গায়ে, তাও আজ হজম করে নিব। প্রতিদিনের মতো আদিয়াত আজও দেরি করে বাসায় ফিরল। নিজের রুমে ঢুকে তোহফাকে বেডের উপর বসে থাকতে দেখে কিছু চমকালেও কিছু না বলে অফিস ব্যাগটা সোফার এক কোণে রেখে কোন কথা না বলে ফ্রেশ হতে চলে গেল। আদিয়াত ফ্রেশ হয়ে এসে তোহফাকে সেই আগের জায়গায় বসে থাকতে দেখে বেলকনি চলে গেল। তোহফাকে এখানে দেখেই আদিয়াতে ঘুমন্ত রাগটা যেন দরদর করে বেড়ে উঠছে। কেন সে নিজেও জানে না। আদিয়া তো চায় সব কিছু মিটমাট করে নতুন জীবন শুরু করতে, কিন্তু পারছে না। কোথাও যেন বাধা কাজ করছে। হয়তো এতদিন ধরে তোহফার প্রতি জমালো অভিমানের পাহাড়ের কারণেই এমন হচ্ছে। কিছুক্ষণ পর তোহফা গুটি গুটি পায়ে আদিয়াতের পিছনে এসে দাঁড়ালো। কি থেকে কি শুরু করবে মনে মনে নিজেকে কিছুটা প্রস্তুত করে নিল। তোহফা দুই বাদরের বুদ্ধিমত কাঁপা কাঁপা হাত বাড়িয়ে পিছন থেকে আদিয়াতকে জড়িয়ে ধরল। তোহফার কাজে আদিয়াত প্রথমে স্ট্যাচু হয়ে গেলেও কয়েক সেকেন্ড পর নিজেকে সামলিয়ে তোহফার হাত ছাড়ানোর চেষ্টা করে রাগী গলায় বলল, কি হচ্ছে কি এসব? ছাড়ো আমায়। কোন সাহসে তুমি আমায় টাচ করছো? তুমি তো আমার থেকে মুক্তি চেয়েছিল, তাহলে কেন এখন আমার কাছে এসেছো? আদিয়াতের কথা শুনে তোহফা ডুকরে কেঁদে উঠল। কান্নারত অবস্থায় বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমার উচিত ছিল প্রথমেই আপনাকে সবটা জানানোর। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার সাথে আর অভিমান রাগ করে থাকবেন না। আদিয়াত কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, তুমি আমাকে যে তোমার সাথে রাগ করে থাকবো? রাগ করার মতো অধিকার কি তুমি দিয়েছো আমায়? তোহফা আদিয়াতের কথা শুনে আদিয়াতকে ছেড়ে দিয়ে চট করে আদিয়াতের সামনে গিয়ে আদিয়াতের কলার চেপে ধরে বলল, ওই মিয়া, আমি আপনার কিছু না হইলে আপনি আমার খোঁজ খবর নেন কেন? সারাদিন কি করি না করি, খাইছি কিনা এটা সেটা, এত খবর এত কেয়ার দেখান কেন শুনি? আমি না হয় মাথা মোটা, আপনাদের ক্ষতির কথা ভেবে আপনারে চিরতরে হারানোর ভয় আপনারে কিছু না জানায় নিজের মাথামোটা বুদ্ধি খাটাইছিলাম। তার জন্য তো কম আঘাত পাই না। তাহের রহমান তো শরীরের আঘাত দিছে, আর আপনি যে প্রতিনিয়ত আপনার অবহেলা দিয়া মনের মধ্যে আঘাত দিতেছেন তার বেলায়। আদিয়াত তোহফার কাজে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নতুন এক তোহফার আগমন দেখে মনে মনে কিছুটা আনন্দিত হল। আদিয়াত মনের খুশি মনের মাঝে লুকিয়ে রেখে তোহফার অসুভেজা চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি একা কষ্ট দিচ্ছি, তুমি দেওনি। আদিয়াতের কথা শুনে তোহফা আদিয়াতের দিকে কিছুক্ষণ অসুভেজা নয়নে তাকিয়ে থেকে আদিয়াতের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, সরি, ভুল হয়ে গেছে। আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। প্লিজ তারপরেও আমায় আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন না। আপনার অবহেলা আমি সহ্য করতে পারছি না। বকুন, মারুন, যাই করুন না কেন, তারপরেও প্লিজ আমায় দূরে সরিয়ে রাখবেন না। তোহফার চোখের পানিতে আদিয়াতের শার্ট ভিজে যাচ্ছে। প্রিয়তমার কান্না দেখে মনের মাঝে রক্তক্ষরণ হচ্ছে। আদিয়াত আর নিজের অভিমানটা ধরে রাখতে পারল না। তোহফাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আলতো হাতে তোহফার চোখের জল মুছে দিয়ে বলল, যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে চাই, যাকে সব সময় আগলে রাখতে চাই, তাকে কি করে নিজের থেকে দূরে রাখবো বল? তুমি চাইলেও আমি তোমার দূরে রাখতে পারবো না। তুমি আমার, শুধু আমার। শুধু এতদিন তোমার অনুমতির আশায় ছিলাম। আদিয়াত তোহফার হাত নিজের হাতে আঁকড়ে ধরে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, আমি তোর ভালো লাগা খারাপ লাগার কারণ জানতে চাই, কারণ হতে চাই। তোকে ভালোবাসতে চাই, তোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই।
এই আমিটাই সম্পূর্ণ হাইস্কোর আন্ডারস্কোর হতে আন্ডারস্কোর চাই। তুই দিবি কি আমায় আমার সকল ইচ্ছা পূরণ করতে? তোহফা আলিয়াদের মায়াভরা মুখের দিকে কিছুক্ষণ ছলছল নয়ায় তাকিয়ে থেকে ঝাঁপিয়ে আলিয়াদের উপর পড়ে আলিয়াদের গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এই কান্না দুঃখে না সুখের। আলিয়াত মুখে কিছু না বলে তোহফার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মনে মনে প্রতিজ্ঞা করলো এটাই তার প্রিয়তমার শেষ কান্না। আর কখনো সে তাকে এভাবে কাঁদতে দিবে না। ভালো থাকুক সবাই, সবার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে। সমাপ্ত।